বাড়ির রোগীর চিকিৎসা করা খুব কঠিন, এটা করা যায় না। কথাটা কতখানি সঠিক আপনার কাছে? এক একজনের কাছে কিন্তু একরকম। তবে বেশিরভাগই শোনা যায়, কি শোনা যায়, এটা কঠিন, এটা হবে না, তাই আপনার কাছে নিয়ে এসেছি বা আপনার স্বর্ণপন্ন হয়েছে। আমার কাছেও এরকম মনে হতো প্রথম দিক, এখন আর মনে হয় না। এখন আমার কাছে এটা খুব মজাই লাগে। বাড়ির কেউ ওরকম যদি রুগী হয়, সে কেস টেকিং করছে, কেস টেকিং এর মধ্যে মজা হয়। রুগী হলে যে মজা হয় এরকমটা না, কেস টেকিং এ একটা মজা থাকে। কিভাবে মজা আসে, আমি মজাটা কিভাবে পাই, আপনারা পাবেন এমনটা নাও হতে পারে। তবে আমি যেভাবে দেখি বা চেষ্টা করি সমাধান করার, আশা করি মজা পাবেন এবং খুব ইজি হবে ব্যাপারগুলো। একটু অন্যভাবে ভাববো। আমার কাছে শুনেছিলাম ব্যাপারটা, যেটা মাথায় এখনো আছে এবং কাজ করে যায় ওরা। কি সেটা? বাড়ি ঢুকে আসলে কেস্টিং করতে হয় না, প্রয়োজনই হয় না। চোখ কান খোলা রাখো, দেখে যাও, শুনে যাও, পেয়ে যাবা। কি চাচ্ছে পেয়ে যাবা। কেস চেকিং করেছো বা প্রশ্ন করেছো তো আরো শুনতে পারবে না, তোমার দ্বারা ওটা হবে না। তুমি দেখে যাও, শুনে যাও, চোখ কান খোলা রাখো, পেয়ে যাও। আসলে তাই, এখন পর্যন্ত তাই হচ্ছে। চোখ কান খোলা রাখে আমরা যা দেখি, যা শুনি, সেখান থেকে কিন্তু হয়ে যায়। কিভাবে হয়, একটা গল্প বলি। কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, আমার এক বউ একদিন বললেন, ভাই শুনতো, হ্যাঁ বলেন, তুই কি মেলে রোগীর চিকিৎসা করিস, এই রোগগুলো? হ্যাঁ করি। কেন? না একটা রোগী পাঠাবো তো, তাই আমাকে বললো একজন। ঠিক আছে পাঠিয়ে দেন, আমি আমার সাধারণ চেষ্টা করব। ঠিক আছে, রোগী আর আসে না। দুই চারে দেখি ওরকম বৌদি দেখা যাচ্ছে বিছানা শুয়ে ওই চেঁচামেচি করে, ব্যথা এই সেই, জ্বালা, অনেক কিছুই হয়, কিন্তু আমাকে কিন্তু কিছু বলে না। প্রায় শোনা যায় তার কান্নাকাটির, চেঁচামেচি, রোগীর কষ্টগুলো কথা। ঠিকঠাক রান্না করে দিচ্ছেন না, সেটা নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়। ঠিকঠাক খাবার দিচ্ছেন না, করতে পারছেন না, শুয়ে আছেন, কি করে করবেন? কিন্তু আমায় কিছু বলে না। আমার একদিন বললো, তুই কি দেখিস তো এগুলা? হ্যাঁ হ্যাঁ দেখি তো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলেছি যাবে, ঠিক আছে পাঠিয়ে দেন। এইভাবে চলছে। একদিন সকালবেলা উঠে আমাকে বলেছিলাম একটা রুগী পাঠাবো, তো সে আসতে চাচ্ছে না, তুই ছেলে মানুষ তো তাই। তো তুই যদি মানে ওষুধ দিস, তাহলে ও বলেছে নিজে টাকা যা লাগবে আমার হাত দিয়ে পাঠিয়ে দেবে, তুই তাহলে ওষুধ দিয়ে দে। তো রোগী ছাড়া কিভাবে ওষুধ দিই? রোগী ছাড়া তো আমি ওষুধ দিই না। তো না ওই, বুঝতে তো পারছিস মেয়েদের সমস্যা, ও বলবে না, তুই তো চিকিৎসা করিস, একটু দেখে শুনে দে। ও আসলে ওই আসবে না আসলে ভাবে। তুই দে, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে মুক্তি যখন ঘরে আসছি, তখন গিন্নি বলছে, তুমি এত মানুষের চিকিৎসা করো, তোমার বৌদির ওষুধ দিতে পারো না? এই বিছনা শুয়ে কাতরায় এরকম কষ্ট হয়, তো বৌদির আবার কি হয়েছে? তুই এক্ষুনি যে কথা বললো, সে রোগীর ওষুধ চাইলো, তো ওই কষ্ট তো বৌদিরও আছে, তো আমি তো কিছু জানি না। তো তুমি কিভাবে জানবে এত কষ্ট হয়? তোমার চোখে পড়ো না এরকম কাতরায় কি কষ্ট হয়? আচ্ছা এই ব্যাপার।
ওষুধ তো এবার নিয়ে যেতে হবে। বৌদি ওষুধ চেয়েছেন তার কোনো এক বান্ধবী বা কারোর জন্য, একবার দুবার তিনবার নক করলেন, শেষে কি বললেন যে মেয়ে মানুষ তো আর তুই ছেলে মানুষ, তোর কাছে আসতে যাচ্ছে না, তুই ওষুধ দে। এবং সকালবেলা উঠেই সেইভাবে বললেন তুই ওষুধ দে। এবার গিন্নির কাছ থেকে শোনা গেল ওর যে রোগের বিবরণ আমার বৌদিরও সেই রোগের বিবরণ, একই রোগ। কি ভাববো ওষুধটা কার আসলে, কি ওষুধ দিব? অনেকে যারা নতুন একদম তারা প্রশ্ন করতে পারেন রোগের কথাই তো বললাম না, ওষুধ আবার কি দিব? কষ্ট করে তো বললাম না, কি কষ্ট, কি ওষুধ দিব? আমরা দিতে পারবো। উনি বলেননি কিন্তু আমরা দিতে পারবো, আমার বৌদিকেই ওষুধ দিতে পারবো। কি দিব আমরা? আপনাদের কাছ থেকে শুনতে চাই কি ওষুধ দিব, কিভাবে ভাববো এই কেসটিকে। রুগী আমার বৌদি, এটা নিশ্চিত। বাইরে কেউ রুগী না, ওনার কোনো বান্ধবীও না, কোনো বৌদিও না, আর কেউ না। কি ওষুধ দেব? আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করেন এবং একে একে উত্তর দেওয়ার চেষ্টা করেন। একজন হ্যান্ড রাইজ করেছেন, দুইজন। আপনারা উত্তর দেওয়ার সাথে সাথে মানে শুধু রুব্রিক্স বলবেন না, চেষ্টা করুন পুরো কেসটার সমাধান দেওয়ার শেড দিয়ে, এবং যেটাই বলবেন অবশ্যই যুক্তি দেবেন, যুক্তি সহকারে বলবেন। ভুল সঠিক সেটা ব্যাপার না, যা মনে আসে তাই বলবেন যুক্তি সহকারে। তো মোটামুটি 4 জন হ্যান্ড রাইজ করেছেন, আমরা একে একে শুনি আপনাদের মতামত গুলো। ডাক্তার ভূপেশ রয় স্যার বলুন। মিউট আছে, আনমিউট করুন। ও সরি, সবাইকে নমস্কার। তো আমি যেটা ভেবেছি যে ইনডাইরেক্ট ভাবে কিন্তু উনি ওষুধ চাইছেন, সরাসরি বলছেন না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে কিন্তু ওষুধ চাইছেন। তার অবস্থা সে জানাচ্ছে, তার কষ্টের যে অঙ্গভঙ্গি বা চিৎকার চেঁচামেচি দিয়ে জানাচ্ছে ঠিকই, কিন্তু ওষুধ চাইছে না। তো এখানে আমি ভাবলাম যে এটা এখানে ডেলুশন হেল্প কলিং ফর প্লাটিনা, এটাই আমি মনে করেছি। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা ডেলুশন হেল্প কলিং ফর না, ডেলুশন হেল্প কলিং ফর হেল্পলেসনেস ফিলিং এর পর আসে। হেল্পলেসনেস ফিলিং এর পর কিন্তু ডেলুশন হেল্প কলিং ফর আসে, এখানে ওইরকম অবস্থা নেই। ডাক্তার উৎপল পাল। উজ্জ্বল চক্রবর্তী স্যার। না, উৎপল পালও আছে, উৎপল পাল। হ্যাঁ স্যার, বলছি যে এটা প্লাটিনারি কেস, যে প্রশ্ন রূপরেখটা তো ভুলে গেলাম এই মুহূর্তে, যে ইনডাইরেক্টলি ভাবে যে মেডিসিনটা চাইছে, নিজে নিজে ডাইরেক্ট বলতে পারছে না, ইনডাইরেক্টলি ভাবে মেডিসিনটা চাইছে, রূপরেখটা এই মুহূর্তে। আচ্ছা, আপনি মনে করুন, আমরা আরেকজনের কাছে যাই। আপনি ততক্ষণে মনে করুন। ডাক্তার উজ্জ্বল চক্রবর্তী। আমি একটা কথা বলছি, আপনারা কেউ চ্যাট বক্সে লিখবেন না, যেহেতু এখানে জিজ্ঞেস করা হচ্ছে, আপনাদের যেটা মনে হবে আপনারা হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করে আপনারা বলুন, কেউ চ্যাট বক্সে রুবিক্স লিখবেন না, তাহলে চ্যাট বক্সেই হতো, তাহলে জিজ্ঞেস করা হতো না। স্যার যেহেতু মানে উনি নিজে আসতে চাইছেন না, মহিলা ছেলেদের কাছে আসবে না, সেই জন্য রিলিজিয়াস অ্যাফেকশনস টু অকুপাইড উইথ রিলিজিয়ান ন্যারো মাইন্ডেড, এই
রুব্রিকটা কি ধরা যেতে পারে স্যার? আমার এটাই মনে হয়েছে। শুনতে পাচ্ছেন স্যার? স্যার শুনতে পাচ্ছেন? একটু সমস্যা হয়েছিল, উত্তর দিতে পারছেন না। হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি যে হ্যাঁ, আপনি ভালো বলছেন, খুব ভালো। হ্যাঁ, ন্যারো মাইন্ড বললেন না, ঠিক আছে। তো উনি তো আসলেন ওনার ওষুধ নিতে না, আবার বইতে এসেছেন আর এক বৌদির ওষুধ নিতে বা বৌদির বাবির ওষুধ নিতে। তাহলে ব্যাপারটা তো ওরকম না। আচ্ছা স্যার, আমার ওইটা একটু মনে হয়েছে। আমি ঠিক আছে, আপনি ভেবেছেন আপনার মতন করে, খুব সুন্দর ভেবেছেন, খুবই সুন্দর। ডাক্তার আরেফিন নাসের। হ্যাঁ স্যার, আমার কাছে মনে হচ্ছে সে হাইড করছে, তার মানে নিজেকে লুকিয়ে রাখছে। সেক্ষেত্রে শুধু হাইডিং হিমসেলফটা চিন্তা করতেছি স্যার। খুব ভালো ভেবেছেন, খুব কাছাকাছি চলে গেছেন। আরেকটু ভাবেন। ডাক্তার ফরিদুল ইসলাম। এখানে কেসটা আমি পুরোপুরি ভালোভাবে শুনতে পারিনি অবশ্য, তারপরেও যেটা ধারণা করছি সেটা হলো যে সে নিজেকে হাইড করছে, এবং এখানে রুব্রিক্সটা হবে হাইডিং হিমসেলফ, আর হলো পিকচার টেকেন অ্যাভারশন টু নেট্রামিওর। খুবই সুন্দর বলেছেন, খুব খুব সুন্দর বলেছেন। আর একজনের কাছে যাই, কমল কৃষ্ণ ভক্ত। যদি একই উত্তর হয় তাহলে বলার দরকার নেই, নতুন কিছু হলে বলবেন। নমস্কার। আমি মনে করছি যে টাইডি টিমিডি বেসফুল, কেন লজ্জা আসতে চাচ্ছেন না, তার মধ্যে ভীরুতা আছে এবং লজ্জায় সে তিনি আসতে চাচ্ছেন না ডাক্তারের কাছে। উনি বলেছেন যে ছেলে মানুষ, ছেলে তো তাই আসতে চাচ্ছে না, লুকিয়ে থাকতে আছে, এবং হাইডিং হিমসেলফ, তিনি নিজেকে আড়াল করতে চাইছে আর কি, লুকাতে চাইছেন। আচ্ছা, মেডিসিন কি আসলো? পালসিটা মনে হচ্ছে আমার কাছে। এই দুটোতে অবশ্যই, দুটোতে রুব্রিকে অবশ্য আসে না, মেডিসিন আসে না, আরো একটা মেডিসিন আসে না, এটা তো কাজ হলো না। আচ্ছা, আমরা এটার ব্যাখ্যা যাই, দেখি কি হয়। দেখেন, উনি ঠিক আছে, ইনডাইরেক্ট ওষুধ চাচ্ছেন। ইনডাইরেক্ট হেল্প কি এটা? আপনারা সবাই মিউট করুন, যাদের আনমিউট আছে আপনারা মিউট করে নিন। এটা কি ইনডাইরেক্ট হেল্প? মানে সিকিং এড ফর ইনডাইরেক্টলি বা এড কলিং ফর ইনডাইরেক্টলি, এরকম কি ব্যাপারটা আছে না অন্য কিছু? এই কেসটাকে মানে ঠিক এরকম একটা কেস আমার চেম্বারে পেয়েছিলাম। উনি অটো ড্রাইভার, একই ধরনের এসে গল্প, আমার সাথে খুব খাতির, খুবই খাতির, সেক্সুয়াল প্রবলেম। এসে এই ধরনের লেকচার, দুদিন 3 দিন, 2-3 দিন ধরে জানলেন আমি এটা ওষুধ দিই কিনা, কতটা সফল। এসে শেষে এসে ওনার ওই একই বক্তব্য যে দাও, আমি যা বললাম এই কেস, রুগী তো দেব না, রুগী কি হবে? কথা বলছি, রুগী যা বলে, মানে তার যা কষ্ট আমাকে বলেছে, আমি একদম এখন নাই, একই কষ্ট, একই সমস্যা, ওষুধ দাও হুবহু। আমাকে আসতে বলেন, সমস্যা কি? এখান থেকে এখানে বলছেন, বাসা এখানে, সমস্যাটা কোথায়? না, উনি আসবেন না, লজ্জা পাচ্ছে, তুমি ছোট ভাই তো, বয়সে ছোট তো, বলতে লজ্জা হচ্ছে, আসবে না। আমি যা বললাম না, এই একই কথা, এটাই কেস।
এটাই সমস্যা, একটু বেশি না, যা বলেছে, যা যা কষ্ট সেটাই বলেছে, আর আমি সেটাই বললাম, হুবহু এটাই হবে। তো এই তাকে আমি ন্যাপকিন দিয়েছিলাম, উনি যেটা করলেন, হ্যাঁ ঠিক আছে হাইড করছেন, কিন্তু মূলত কি উনি আরেকজনের নাম ভাঙ্গিয়ে কিন্তু নিজেরটা ঠিকই তুলে নিচ্ছেন, নেওয়ার চেষ্টা করছেন, নিজেকে এখানে করলেন, নিজের সামনে একটা পর্দা টেনে দিলেন যে আমি না, অন্য কেউ, আমাকে অন্যদিকে পাঠানো হলো, যে আমি না, অন্য কেউ ওষুধ দাও, আমি যে সেই ব্যক্তি এইটা আমি জানতে দিচ্ছি না। এই জন্য বারবার এসে আমাকে নক করলেন, দিই কিনা, কতটুকু কি সফলতা হয়, কি অবস্থা, সব কিছু মিলে দেখে শুনে তারপর কিন্তু উনি আসছেন। তো নেটটামিট দেওয়ার পরে খুব ভালো রেজাল্ট হয়, খুব খুব ভালো রেজাল্ট হয়। ঠিক এই কেসটা তো আমি ওইভাবেই ধরেছিলাম যে পিকচার টেকেন অ্যাভার্সন নেটটামিউর, কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। হাইট টাইট আছে, সব ঠিক আছে, মূল যে ফিলিংস পিকচার টেকেন অ্যাভার্সন টু হ্যাভিং হিজ অর হার, যে বিষয়টা আমি দেখেন 4 বছর দিয়ে দিয়েছে, অলরেডি আগেও একজন দিয়ে দিয়েছেন। এখানে সিক্রেটিভ হবে না? হ্যাঁ সিক্রেটিভ বলতে পারেন, তারপর হাইডিং থিংস বলতে পারেন, সব আছে এর ভিতরে, কিন্তু মূল ফিলিংসটা কি, সাপোর্টিং আমরা অনেক কিছু নেই, অনেক রূপ নেওয়া যেতে পারে। আবার আপনারা মনে করেন যে আপনারা এই সিক্রেটিভ বা হাইডিং থিংস, এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট, টিমেটিভ বা স্কুল, এদিক দিয়েও ধীরে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার কাছে আমি মনে হয়েছে এই একটা রূপ কভার হয়েছে পুরোটা, মানে এই পিকচারটিকে অ্যাভার্সনের জন্য কিন্তু এটা এভাবেই নিজেকে মানে লুকিয়ে রাখছে। আর সিক্রেটিভ কি হয়, সিক্রেটিভ কিন্তু বলে, কিভাবে বলে, একটু 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 করে বলে, পুরোটা বলে না, একটু বলে থেমে যায়, আবার একটু বলে, আবার থেমে যায়, না থাক এইটুকুই, আবার পরে বলছে। সিক্রেটিভ গুলো সব কথা একসাথে বলে না, বলে কিন্তু এরা বলে একটু করে। আমার ওই কিন্তু ঠিক ওরকম না, নিজের কথা তো কিছুই বলছে না, বলছে তো অন্যের কথা, অন্য উদাহরণ দিয়ে বা অন্যকে দেখিয়ে বলছে, নিজেকে হাইড করলো, নিজের পিকচার, নিজের রোগের যে পিকচার বা নিজের যে ওই ব্যক্তি, এই যে এটা আমার কাছে সে অ্যাভার্সন করলো, সে চায় না যে এই ছবিটা উঠুক, আমি সেই রোগী বা আমার আসার কথা জন্য আসে না, এরকম ভাবে সে টাল বাহানা করছে, মূলত পিকচার টেক করতে দেবে না, তার উদ্দেশ্য এই। এবং এটার জন্য সে বিভিন্ন রকম কথাবার্তা বলতেই পারে। এবার আরেকটা কেসের দিকে যায়, এটা কথা বললাম, এবার রোগী বা কারো স্বামী হয়, তাহলে কি হবে, নিজের বাড়ির কেস, একটু ভেবে দেখুন তো কি হতে পারে এই ব্যাপারটা। যেই হোক, কি ধরনের হয়, এই ধরেন প্রচন্ড মাথাটা আমার গিন্নি বলছে না কিছু, বিশ্বাস করছে, আমি চেম্বারে আসি, বাড়ি থেকে দেখা যাচ্ছে 3বার ফোনে দিয়ে বললো এরকম কষ্ট হচ্ছে, তার কোনো বক্তব্য নাই। একবার মা ফোন করে তাকে ফোনটা এগিয়ে দিল, যে তোমার কিছু বলো না একটু, তো না আমি বলবো না, আমি ঠিক আছি। তো মা আবার ফোনটা কেটে দেন, দেখে দিয়েছে। তো একা একাই বলছে গিন্নি,
বলা লাগবে কি? সে কি বুঝে না আমি কি কষ্ট করতে, আমার মাথা ব্যথা হচ্ছে, তার তো বোঝা উচিত। দুপুরে এসে দেখেনি আমার ওষুধের কথা কেন বলা লাগবে? কেন কল দেওয়া লাগবে আমাকে? কেন বলা লাগবে? দুপুরে তো দেখেই গেল। সে কি বুঝে না? কিন্তু মা দিয়েছিলেন, এটা দিতে ভুলে গেছেন, আমি শুনতে পাচ্ছি এভাবে বলছে। মা দেখেনি তখন কি জন্য বলা লাগবে? বুঝে না, আমি কি জন্য বলতে যাব? ওষুধ দেন এবার। ওষুধ তো চাইবে না। দেখলো বিছনায় পড়েছিলাম, একটু জিজ্ঞেস করলো না, গায়ে হাত দিয়েও দেখলো না। মা ভাত বেড়ে দিল, খেয়ে দিয়ে চলে গেল, আমি কেন দিলাম না জানলো না। তার কি আসা উচিত ছিল না? অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল, মা দিল তুমি কেন দিলে না, তুমি কেন আসনি? নিন আপনারা ওষুধ দিন এবার। কি ওষুধ দেব? কি আমিনুল ভাই চুপচাপ হয়ে গেলেন যে? ডাক্তার ইমরান হাসান খান। রুব্রিক্স বলতে পারবো না, তবে ওষুধটা ইগনিশিয়া, ওষুধ হলো ইগনিশিয়া, রুব্রিক্সটা বলতে পারবো না। Injustice cannot support. Injustice cannot support. কেন injustice cannot support? আচ্ছা আমি আপনাদের বারবার অনুরোধ করছি একটা বিষয়, প্রথমে বলেছি আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে বলার সুযোগ দেব। একই সাথে দুইজন ওই মাইক্রোফোন অন করলে সাউন্ড একটা ব্যাড সাউন্ড আসে। হ্যালো, আমি বলার সুযোগ দিব আপনাদের, অসুবিধা নেই। ডাক্তার হাবিবুল ইসলাম। Deletion neglected by her husband. একদম মানে কথায় কথায় হয়ে যাচ্ছে। আরেকটু ভাবুন। ডাক্তার দিলীপ দাস। দিলীপ দাস হ্যান্ড রেজ করেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না, ব্যাপার কি? হ্যালো ডাক্তার নজরুল ইসলাম। হ্যাঁ হ্যালো, যেটা বলতে চাইছিলাম ইন্ডিগনেশন একটা আছে স্বামীর উপরে, যে সে আমাকে এত আমার তার দেখা উচিত আমাকে, কিন্তু তার উপর একটা আত্মঅভিমান। এখানে ডিগনেশনটা কোথায়? ডিগনিটি কোথায়? ডিগনিটি, তার ডিগনিটি কোথায় সেটা? যখন তার সম্মানে লেগেছে, সম্মানে লাগছে বলছে, এটা একটা। তার সম্মানটা কোথায়? তাকে জিজ্ঞেস করা উচিত ছিল তার কি হয়েছে না হয়েছে, এই সমস্ত ব্যাপারটা এটা আছে। তো আসলে ব্যাপারটা রোমান্টিক, এই জন্য একটা রাগ হচ্ছে তার। রাগ তো অবশ্যই আছে, ভীষণ রাগ আছে। স্ত্রী সম্মানের জন্য রেগে যায়। এখানে তাকে কিছু না করলে সে করে অনেক সময় রেগে যায় না। স্ত্রীর জায়গাটা আলাদা, একটু অন্যরকম ভাবুন। আমার লাভটা আমার মধ্যে রাগের থেকে অভিমানটা বেশি স্যার, অভিমান তো আছেই। হ্যাঁ এখানে ইন্ডিগনেশন নাই, এটা ইন্ডিগনেশন না। ডাক্তার নজরুল ইসলাম। স্যার এখানে ডিলিউশন নেগলেক্টেড বিং পালসিডিলের কথা ভাবছি স্যার।
নেগলেক্ট তো অনেকগুলো মেডিসিন আছে। নেগলেক্ট কি কেয়ার, ল্যাক অফ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। হ্যাঁ ঠিক আছে, আমরা নিতেই পারি এটা, কিন্তু আরো তো কিছু আছে, সেটা কি? সে ভাবছে স্যার যে আমি তো এসেছে, আমার তো খোঁজ খাওয়ার হচ্ছে, ও ঠিক তার ডিউটিটা পালন করছে না, আমাকে অবজ্ঞা করছে, এরকম চিন্তা ভাবনা করছে। এই জন্য আমি তো একটা রুবিক্স তো মেডিসিন আসবে না, এই রুবিক্স তো অনেক মেডিসিন হবে না স্যার, আরো লাগবে, আরো বলুন। অ্যাটেনশন ডিজায়ার পারলে বলছি স্যার। হ্যাঁ অ্যাটেনশন ডিজায়ারও আসে, তবে তার ভঙ্গিটা একটু আলাদা হয়ে যায়। অ্যাটেনশন ডিজায়ার যদি হয়, দেখবেন যে ভালো আছে ভালো আছে ভালো আছে, যেই তার সামনে যাবেন আশপাশে যাবেন, ধরেন ভালোই ছিল, এবার বাসায় ঢুকছেন, বাসায় আসার সময় হয়ে গেছে, বা বাসায় আপনি কলিং বেলে নক করেছেন, শুরু হয়ে গেছে তার ইশ্বাস, ভীষণ কষ্ট। তখন যেই ওর ঘরের সামনে যাচ্ছেন, সেই দেখবেন যে ওরকম ইশ্বাস শুরু হয়ে গেছে, বাবা রে মরে গেলাম রে, কেউ দেখার নাই রে, শুরু হয়ে গেল। এরকম হয়, ভালোই থাকে, কিন্তু এরকম করে দেয়, অ্যাটেনশন গুলো চাই। স্যার গোপাল স্যারকে আমি হ্যান্ড রাইজ করে দেখলাম। স্যার মনে হয় আপনি কিছু বলবেন। গোপাল স্যার, তো এই কেসগুলো বলতে পারেন রোমান্টিক কেস, এগুলো এগুলো তো আসলে মজাই হয় কেস টেকিং করতে, একটু ভাবলেও ভালোই লাগে ব্যাপারগুলো। কেন হয় এরকম? মা ফোন দিচ্ছেন, 2-3 বার ফোন দিতে বলেছেন, দেয়নি, না আমি দেবো না, আমি ঠিক আছে লাগবে না, এই একটু শুয়ে থাকলে সেরে যাবে, লাগবে না। এবার মা জোর করে ফোনটা মা নিজে দিয়ে দিলেন, ও কথা বলছিল না, আমি বলবো না, ওই একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। আবার কিন্তু ঠিকই একা একা করে না, আমরা ওই বক বক করছে, কি বলা লাগবে কি? অফ করে দাও দিল। হ্যাঁ দিয়েছে একদম। তো বলা লাগবে কি কেন করছে এগুলো? এটাই মোট রিপালসিভ পুশ ব্যাক। দেখেন পুশ করা হচ্ছে তাকে, আমিও যদি এখন ওষুধ দিতে চাই, না ওষুধ লাগবে না, ওষুধ আমি তাকে কোনো প্রশ্নই করিনি, কিছু করিনি, ওষুধ নিয়ে যা দিচ্ছি, ওষুধ লাগবে না, তোমার ওষুধ রাখো, আমি এমনি ঠিক হয়ে যাবো, কাল সকাল হলে ঠিক হয়ে যাবো, বলবে না। এবং দিতে চাচ্ছি সেটাও কিন্তু ব্যাক করে দিচ্ছে, আর দরকার নাই, ওষুধ লাগবে না, কেন একটু দেরি হয়েছে, বা ওই যে জিজ্ঞেস করিনি, দুপুরবেলা আসলাম, আমি খেয়ে দিয়ে চলে গেলাম, সামনে যাইনি, গায়ে হাত দিয়ে দেখিনি, এই হলো আমার অপরাধ। তাই এখন পুশ ব্যাক করছেন, মোড রিপালসিভ। ফোন কি জন্য দেওয়া লাগবে বুঝে না, কেন বলে, কাদের চাহিদা এত বেশি থাকে? এদেরকে আপনি ওই গায়ে হাত দিয়ে দেখে শুনে যাবেন, তারপরেও বলবে ওখানে বসে থাকলো না কেন, আমার অসুখ, আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, আমি উঠতে পারছি না, কেন চেম্বারে যাওয়া লাগলো, একবার না গেলে কি ভাত হতো না, বলবে। কিন্তু ওর বসে থাকেন, এবার বসে থাকবেন, ওষুধ দিচ্ছেন, কমছে বাড়ছে, ঠিক আছে, একটা বড় ডাক্তার দেখালে কি হতো, নিজে নিজে চেষ্টা করা লাগবে কেন, আর একটু ভালো দেখালে হতো না? সব ঠিক আছে, ছাড়তেও চাইবেন না আপনাকে, আবার অন্য কোথাও যখন নিজে চাইবেন তখন তুমি তো পারবা, অন্য কোথাও যাওয়া লাগবে কেন? এদের চাহিদা শেষ থাকবে না কেন? কি করে এরা, কি চাই? মূলত অ্যাফেকশন চাচ্ছে আমার কাছ থেকে, এরা অ্যাফেকশন চাচ্ছে, এবং এই অ্যাফেকশন আপনি যতই দিবেন শেষ করতে পারবেন না। এই চাহিদা পূরণ করা সম্ভব না, আমার আপনার পক্ষে সম্ভব না, দিতেই থাকবেন, আর ওনারা অ্যাবজর্ব করতেই থাকবেন, যতই দেবেন ততই কিন্তু অ্যাবজর্ব করবে, অ্যাফেকশন অ্যাবজর্ব। এটি হলো মূল ফিলিংস। এর সাথে আপনারা যেটা বললেন ডিরেকশন, নেগলেক্ট, হি অর শি, এটা আপনারা নিতে পারেন নাও নিতে পারেন, কিন্তু মূলত
মোর রিপালসিভ এবং অ্যাফেকশন অ্যাবজর্ব দিলে আপনার পালসেটুলা আসে। এবং পালসেটুলাই কিন্তু এইভাবে মোর রিপালসিভ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসায় দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এরকম পাওয়া যায়। বলবে না কিছু, ওষুধ দিতে হবে, দেওয়াই লাগবে। আর একটা ক্ষেত্র, আমার ক্ষেত্রে আমি যে দেখতে পাই, পেয়েছি, ইতিপূর্বে দেখা গেছে, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। সেই দেখা যাচ্ছে আমি বাসা থেকে খেয়েছি দুপুরবেলা, তখন একটু একটু হচ্ছিল, কিছু বলেনি। বিকাল বেলা দেখা গেল 3:30 4টার দিকে, 5টার দিকে ভীষণ কষ্ট, আর মাথাও তুলতে পারছে না, এত মাথা ব্যথা হচ্ছে। তো বলে না, কিচ্ছু বলেনি, কোনোভাবেই বলেনি। এবার ঠিক যখন বাসার দিকে আমি আসব, আমার ওঠার সময় হয়ে গেছে চেম্বার থেকে, তার তো জানা যে এই সময় চেম্বার থেকে সে বের হয়, তখন ফোন দিচ্ছে। একটা আগে মেসেজ দেওয়া হচ্ছে আমাকে, আগে একটা মেসেজ আমি খেয়াল করিনি, তারপর একটা ফোন। কখন? ঠিক যখন আমি চেম্বারটা বন্ধ করি সেই সময়। রিসিভ তো করাই লাগবে, না করলে তো এবার অবস্থা খারাপ, বুঝতেই পারছেন কি হবে, একদম ভাত চাউল হয়ে যাবে। ভাত তো আর ভাত পাবেন না, চাউল হয়ে যাবে। তো কথা যখনই শুনলাম, বোঝা গেল অপর প্রান্তে যে আছে ভীষণ অসুস্থ, কথাবার্তা ধাঁচেই বোঝা যাচ্ছে। এই আমরা যেমন বলি, কি হয়েছে সোনা, বলি তো নাকি, ময়না সোনা টিয়া কত রকম আছে, কত কি বলি, তো ঠিক ওরকম ভাবে বলা হলো। খুব কষ্ট হচ্ছে, ভীষণ মাথা ব্যথা। কখন থেকে? তো ওই দুপুরেই হচ্ছিল একটু একটু, ও তখন বলিনি। বিকাল থেকে খুবই খারাপ অবস্থা, দুপুর থেকে হচ্ছিল, এখনো বলো না, তখন একটু অল্প ছিল তো, বিকালে খুব বেশি ছিল, এখনো মনে হয় মাথা ফেটে যাবে, সেরকম অবস্থা। কেন বলনি? না, ওই চেম্বারে তো ওই সময় ভিড় থাকে, আমি তো জানি তোমার ডিস্টার্ব হবে, রোগীরাও অনেকে এসে বসে থাকবে, তুমি আমার সাথে কথা বলবে, সবারই তো অসুবিধা হবে, তোমারও তো একটু অসুবিধা হবে, তোমার ব্রেনটা ওখান থেকে সরে আসবে, কিস্তিং করতে অসুবিধা হবে। আবার তুমি যদি আমার সাথে কথা বলো, দেখাচ্ছে রুগী বসে থাকছে, জানি না তো কয়টা রুগী কোথায় কিভাবে বসে আছে, তাদেরও তো কষ্ট হবে, বসে থাকবে। তুমি তো আসবাই সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে আমি জানি, ভাবলাম তাহলে আসার সময় না হয় একটু কল দেবো নি, আপাতত এইভাবে থাকি, এই সময় এই তো 2-3 ঘন্টা এই পর্যন্ত থাকি, তারপর কল দিব, দিতাম না তারপরেও। এখন যে অবস্থা দেখছি, ওই গতবার হয়েছিল না, ঠিক ওই রকম মনে হচ্ছে, এই বুঝি মাথা ফেটে যাবে, এই বাধ্য হয়ে তোমাকে আবার কল দিলাম, তাছাড়া দিতাম না অবশ্য। কি দেবো ওষুধ? এই কেস বিকাল থেকে হচ্ছে, বলছেন না বলছেন না বলছেন না, এবার যখন আমি চেম্বার বন্ধ করবো তখন আমাকে কল দিয়েছেন, জানা গেল বিকাল থেকেই হচ্ছে, কিন্তু বলেননি। কয়েকবার মা তাকে বলেছেন ফোন দাও ফোন দাও, কারো হাতে ওষুধ পাঠিয়ে দিবে, শুনেননি, না এখন ফোন দেব না, ডিস্টার্ব হবে, না জানি কত রুগী আছে, ওই রুগীরাও বসে থাকবে, না থাক, পরে দিব না। কি ওষুধ দেব? কার্সিনোসিন। আর্সেনিক রেসপন্সিবিলিটি থাকবে এখানে। কার্সিনোসিন অ্যাডাপ্টেবিলিটি হিউমাস। অনুরোধ করছি, আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি আপনাদের বলার সুযোগ দেব, আপনারা আনমিউট করবেন না, একে একে বলুন, আমি সুযোগ দেব, অসুবিধা নেই। এবং এটাও চেষ্টা করব, যারা একবারই উত্তর দেননি তাদেরকে আগে সুযোগ দেব,
নতুন নতুন যারা আসবেন উত্তর দিতে, তাদেরকে নেওয়ার সুযোগ আমরা দেবো, চেষ্টা করবো। তাতে মন খারাপ করবো না যে আমি হ্যান্ড রেজ করলাম আমাকে নেওয়া হলো না, আমার উত্তরটা নেওয়া হচ্ছে না, এরকমটা ভাববেন না। সবার কাছেই আমরা শুনতে চাই। সবাই একটু একটু করে বলুন। ও ডাক্তার আশিকুল ইসলাম অনেকক্ষণ থেকে দেখি হ্যান্ড রাইজ করে রাখছেন, বলুন। স্যার আমার কাছে এটা মনে হচ্ছে স্টাফি, সে কেন? ওই সেলফ ডিনাইল করলো আর কেয়ারফুল অফ আদার্স, অন্যান্য রোগীরা কষ্ট পাবে তো তারা কিভাবে আছে না আছে, তো আমি একটু কষ্ট করে নিই, সুন্দর সময় তো আসবেই, তাই সে কেয়ার করলো এবং সে নিজের কষ্টটাকে বাদ দিয়ে অন্যদের এটাকে গুরুত্ব বেশি দিল। তা আমাকে স্টাফি মনে হচ্ছে স্যার। আচ্ছা, আর সেলফ ডেনিয়াল যখন হয় মানে আত্মত্যাগ, এই তো যদি বাংলা ভাষায় বলি, নিজেকে উৎসর্গ করে দেওয়া। দেখেন, আত্মত্যাগ করা, নিজেকে উৎসর্গ করা আমার জন্য না অন্য কারোর জন্য? অন্য কারোর জন্য। এই তো আমার চেম্বারে কয়টা রোগী আছে, আসি কি নাই, এটা তো সে ওইভাবে জানে না। যদি এমন হতো ফোন দিয়েছে, আমি বললাম 2 মিনিট পর আমি কথা বলছি, সামনে রোগী আছে, তখন যদি বলতো না ঠিক আছে ঠিক আছে আগে ওগুলো দেখে নাও তারপরে আমি ঠিক আছে আমি পরে বলবো। দেখেন এইখানে ব্যাপারটা একরকম, আর উনি কিন্তু ভাবছেন, জানেন না তো আমার কাছে সামনে রোগী আছে কি নাই। উনি কিন্তু না জেনেই আগে থেকেই কিন্তু ফোন দিলেন না, এবং কি করলেন, যদি বলতে হয় ওই আসার সময় আমি বলবো, যখন চেম্বার বন্ধ করবো তখন বলবো, তাহলে ডিস্টার্বও হবে না, কারো ডিস্টার্ব হবে না, কারো কোনো অসুবিধা হবে না। তাহলে ব্যাপারটা কি সেলফ ডেনিয়াল হলো না অন্য কিছু হলো? কেয়ারফুল অফ ঠিক আছে, ধরতে পারেন, কেয়ারফুল একটাই পারে এখানে, কিন্তু কি হলো ব্যাপারটা বলেন? এটা কি সেলফ ডেনিয়াল না অন্য কিছু? যে আমারটা এখন না থাক, ওদেরটা আগে হোক। তাহলে দুইটা পক্ষ এখানে সামনাসামনি আসি, সেলফ ডেনিয়াল আমরা ধরতে পারি। এইখানে কি ওরকম ব্যাপারটা আছে? সে তো জানেই না কেউ আছে কি নাই। আমি ভাবলাম হয়তো কত রোগী আছে বা অনেকেই হয়তো আছে, তো সেজন্য ভেবে মানে অসুবিধা হতে পারে, আমি আর কল টল দিলাম না। দেখি না আর কিছুক্ষণ সময়, এই তো 2-3 ঘন্টা সময় কোন রকম পার করি না। এই 2-3 ঘন্টা সময় উনি পার করছেন, দেখি না একটু কি হয়। তারপর তো 2-3 ঘন্টা পর তো পাবোই। এই 2-3 ঘন্টা সময় কি করছে, কি করলো, এখন কেন বাধ্য হলো ফোন দিতে? একটা হলে 2-3 ঘন্টা ওয়েট করা হলো, আর একটা হলো এখন আবার ফোন দিল, এখনো দিতে চাচ্ছিল না, তারপরেও দিল, কেন দিল? ডাক্তার আলমগীর মোর্শেদ মতি। স্যার আমি ভাবছিলাম, স্যার শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট আর অ্যাডাপ্টিভলি টু মাচ কার্সিনোসিন ভাবছিলাম। খুব সুন্দর ভেবেছেন, কেন ভাবলেন? কেয়ারফুল অফ আদার্স যেটা, সেটা হচ্ছে যে উনি ওনার নিজেরটাকে মানে আপনি চেম্বারে কি অবস্থায় আছেন, অন্যান্য রোগীরা কেমন আছে, কতজন আছে না আছে, এই দিকটা উনি ভাবছেন বলে আমি ওটাকে ধরছি। আর ওনাই এত কষ্ট পাচ্ছেন তারপরও বলছেন না, মানে সেটাকে অ্যাডাপ্টেশন করে রাখছেন নিজের কাছে নিজে, সেটা অনেক বেশি। খুব সুন্দর, খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। ডাক্তার এসকে জালালউদ্দিন। দাদা আমার মনে হচ্ছে এটা জেলসিমিয়াম। কেন? রুব্রিকটা মনে আসছে না, তবে সে নিজেকে এত সময় কন্ট্রোল করেছে, কিন্তু এখন দেখছে যে উনি তো এখন চলে আসবে, এখন তো চেম্বার বন্ধ হবে, এখন আর কন্ট্রোল করতে পারছে না।
এখন এই কন্ট্রোলের বাইরে চলে গেছেন এখনো তাহলে তো এক্সট্রা ভ্যাকেন্স হয়ে গেল, কন্ট্রোল লস হয়ে গেল। দেখেন কি কন্ট্রোল লস এখন স্টেটে কি ওষুধ হবে? হ্যাঁ যদি আপনি অতক্ষণ কন্ট্রোল ধরেন, এবার ফোন দিল, তাহলে তো এবার কন্ট্রোল থাকলো না। এখন তো কষ্টটা আছে, তাই না? কষ্টটা এখনো আছে, তাহলে তো কন্ট্রোল থাকলো না, তাহলে জেলস থেকে বের হয়ে গেলাম। আচ্ছা, তখন কি ওপিএমে চলে যাবে? সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে, দেখি না কি বের হয়। তখন ওপিএমে যাবে। ইয়েস, ঠিক আছে দাদা। হ্যাঁ, আপনারও হিসেবে তাই হয়, এটা বের হয়ে গেছে, কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। ডাক্তার কিষান চন্দ্র ঘোষ। আমি স্যার আমার নিজের মতে দুটো রুব্রিক ধরেছি, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ। একটা হচ্ছে ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স। এটা ধরলাম এই জন্য যে রোগী সকাল থেকে বা দুপুর থেকে যে ব্যথাটা ছিল সেটা ততক্ষণ সহ্য করেছিল, কিন্তু বিকেলের সময় যখন হয়েছে তখন কিন্তু ব্যথাটা প্রচন্ড বেড়ে গেছে এবং লিমিট ক্রস করে গেছে। তো সেই জন্য আমি এটা ধরেছি ফিয়ার অফ এক্সট্রাভ্যাগেন্স। আর একটা ধরেছি স্যার কেয়ারফুল অফ আদার্স। নিজের শত যন্ত্রণা সত্ত্বেও কিন্তু চেম্বারে আপনার অন্যান্য রোগীদের জন্য নিজের ওদের কেয়ার করছে আর কি, নিজের রোগটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না, সেই জন্য এটা ধরলাম কেয়ারফুল অফ আদার্স। খুব সুন্দর ধরেছেন, কিন্তু এক্সট্রা ভ্যাগেন্স তো তখন হয়েই গেছে। ফিয়ার এক্সট্রা ভ্যাগেন্স কন্ট্রোল হয়ে মানে সরি লিমিট ক্রস করে গেছে, করবে লিমিটে, কিন্তু মানে একদম যেটা সীমানা, সেই সীমানা কিন্তু হয় দাঁড়িয়ে আছে অথবা সামনে সেই সীমানা করে যাবে, এই ভয়টা করছে। এটা তো লিমিট ক্রস তো যদি বলেন বিকালে তো চরমে ছিল, তখন থেকে চরমেই আছে, তারপরও কিন্তু বলেন, এবার বলতে বাধ্য হলো। তাহলে আর একটু ভাবুন। হ্যাঁ, পিছু স্যারকে অনুরোধ করবো সেলফ ডেনিয়াল এবং সাথে সাথে আর একটা ব্যাপার, সেটা হলো অ্যাডাপ্টিভ টুমার্স। এই দুটো স্যার একটু ডিটেইল করে দেওয়ার জন্য। স্যার রিকগনাইজ এভরিথিং নট মুভ ক্যাটালিপসিন হতে পারে না? বেশ, ঠিক আছে, আমি আপনাদের সব শুনলাম এতক্ষণ ধরে। স্যার রিকগনাইজ এভরিথিং হতে পারে না? বেশ, আমি নট মুভ। পিছু স্যারকে বলতে দেন, একটু চুপ থাকুন। আপনাদের আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে। আপনারা বিভিন্ন রকম ভাবে আপনারা নিজেদের মতো করে চেষ্টা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই কেসটার মধ্যে আমরা ফার্স্ট কি করব, প্রথম হচ্ছে কেসটাকে আমরা ডিকোড করব। যে কোনো কেস, যেমন প্রথম কেসটাই ছিল, আমি একটু জাস্ট সিনপসিস করছি। প্রথম কেসটাই ছিল যে একজন মহিলা এসছে তার রিলেটিভের ওষুধ নিতে, তার পিরিয়ডের সমস্যা বা এই ধরনের কোনো কিছু একটা সমস্যা, সেই ভদ্র মহিলা এই কথাটা বলতে পারছে না, উনি কথাটা বলতে এসছেন ওনার হয়ে। এইরকমই একটা কেস আমি একটা ফেসবুকে দিয়েছিলাম। আপনারা যারা ফেসবুক ফলো করেন, আমি একটা লাইভ ভিডিও দিয়েছিলাম, ঠিক এই ধরনেরই একটা কেস ছিল। এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ক্ষেত্রে কেসে কেন ব্যাপারটা মাথায় রাখতে হবে, কেন পেশেন্টটা আসেনি, পেশেন্টটা আমার কাছে কেন আসেনি, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড়, মাথায় প্রথমে আনতে হবে। পেশেন্ট আমার কাছে আসেনি, আমার কাছে আসেনি ডিউ টু এমব্রাসমেন্ট ফিল করছে, সে একটা লজ্জা, একটা নিজেকে একটা ছোট একটা এই ধরনের ব্যাপারটা বলবো একজন পুরুষ মানুষের কাছে, এই ব্যাপারটা তার মনের মধ্যে। এবং তার জন্য সে কি করছে, সে অন্য কাউকে দিয়ে বলে পাঠাচ্ছে, অর্থাৎ তার যে কথাটা, সেই কথাটা অন্য একটা ব্যক্তি বলছে। আমরা যেমন আয়নায় বা আমাদের যেমন ফটো আমরা যেটা দেখি, সেটা হচ্ছে কি না তার প্রতিচ্ছবি, কোন একটা ব্যক্তির প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটা আমরা দেখি এবং তাকে আমরা চিনতে পারি এটা হচ্ছে সেই ব্যক্তি। ওই যে ভদ্রমহিলা এসে ওর কথাটা বলছে, অর্থাৎ তার প্রতিচ্ছবি বা তার প্রতিধ্বনিটা সে করছে।
এর জন্য আরেকটা রুব্রিক্স যেটা নিয়েছিল, পিকচার টেকেন অ্যাভারশন টু হিজ অর হার, অর্থাৎ কেন সে আসেনি, এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় মাথায় আসতে হবে। নাম্বার সেকেন্ড কেসটা যেটা ছিল সেটা হচ্ছে যে তার বাড়ির মহিলার মাথার যন্ত্রণা হচ্ছে এবং তার সে মহিলাটা বলছে যে তাকে ভালো করে দেখেনি বা যাই হোক তাকে তো দেখা উচিত ছিল না। উচিত ছিল না বললেই কি আমরা ইগনেসিয়ার কথা ভাববো যে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন টু, এই কথাটাকে আমরা ফিলিংসে যাব। যে কোনো কেসের আমাদের প্রথমে ফিলিংসে যেতে হবে, রুগীটা চাইছেটা কি, কেন এরকম ভাবে বলছে। একজন স্ত্রী স্বামীর কাছে কি চায়? স্বামীর কাছে কি জাস্টিস চায়? এটা কি বিচার চায়? স্বামীর কাছে সে চায় ভালোবাসা চায়, স্বামীর কাছে চায় তার আদর চায়, স্নেহ চায়, ভালোবাসা চায়। একটা স্বামীর কাছে সে এই সমস্ত জিনিসগুলো চায়। যখনই তার এই সমস্ত জিনিসগুলো ল্যাক হয়, যখনই এই সমস্ত জিনিসগুলো তার চোখে ল্যাক হয়, হয়তো স্বামীর চোখে হচ্ছে না, তার চোখে মনে হচ্ছে যে এটা ল্যাক হয়েছে, তখনই তার মনের মধ্যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। প্রথমে আমি আগেই বললাম যে কেন সে ভদ্রমহিলা এরকম ভাবে করছে, কেন সে ভালোভাবে কথা বলছে না বা এই ধরনের বলছে আমাকে ভালো করে তুমি দেখো না। সবকিছুর মধ্যে রয়েছে যে আমাকে আরো বেশি দাও, আমাকে ভালোবাসো, আমাকে আরো বেশি অ্যাফেকশন করো। যে অ্যাফেকশনটা দিয়ে দিয়ে স্বামী ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তবুও সেটা ফুরাচ্ছে না। এবং যেটা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, আমি ওষুধ খাবো না, আমি তোমার ওষুধ খাবো, দ্যাট ইজ আ ট্রানজিয়েন্ট রিয়াকশন, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যে আমি তোমার ওষুধ খাবো। তার মানে কি সে ওষুধ খাবে না? ইমোশনালি বলছে, ইমোশনালি আবেগের বশে বলছে যে আমি তোমার ওষুধটা খাবো না, কিন্তু সে ওষুধটা খাবে। তাকে যদি ভালোবেসে মাথায় হাত বুলিয়ে আদর করে বলে না তুমি খাও মানা হেন তেন বলে আমার ভুল হয়ে গেছে শোনা আমার, সে ওষুধটা ঠিক খাবে। সুতরাং এক্ষেত্রে বুঝতে হবে, রুগীটার ফিলিংসটা বুঝতে হবে। আর 3 নম্বর যে কেসটাও যেটা বললো, এই কেসটা দেখুন, এখানে তার মাথার যন্ত্রণাটা বেশি হয়েছে। আপনারা জাস্ট তার ফিলিংসে গেলেন না, অনেকেই আপনারা তার ফিজিক্যাল ব্যাপারটাকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। একজন বললেন রোগী দীর্ঘক্ষণ, হ্যাঁ আপনাদের প্রত্যেকটা কথাই আপনাদের কোনোটাই ভুল আমি বলছি না, কিন্তু প্রত্যেকটা যে কোনো পেশেন্ট আসলে তার ফিলিংসে যান, পেশেন্টটা চাইছে কি, পেশেন্টটা চাওয়াটা বুঝুন, পেশেন্টটা আপনার কাছে কি চাইছে, কি বলতে চাইছে, তার মনের ভাবটাকে বোঝার চেষ্টা করুন। পেশেন্টটা এতক্ষণ ধরে কিছু বলেনি, যখন তার কষ্টটা বেশি হলো তখন বললো, দ্যাট ইজ দ্য লিমিট ক্রস হয়ে গেল, ফিয়ার এক্সট্রাভেন্স। আপনি ধরলেন কন্টেন্ট এতক্ষণ ধরে বলেনি, বাট দ্যাট ইজ কমপ্লেইন ডাজ নট, ইনডিফারেন্স কমপ্লেইন ডাজ নট, ইনডিফারেন্স সাফারিং টু, সবকিছু করে আপনি ওপিয়ামের কথা ভাবলেন, আপনি ওষুধটা দিয়ে দিলেন। কিন্তু আপনি কেন সে এইরকম করলো সেটা বুঝলেন না। ওই কথাটা ধরে একটা কথার উপরে ধরে আপনি রুব্রিক্স তৈরি করলেন, পুরো কথাটাকে নিয়ে কিন্তু আপনি ভাবলেন না। একটা পেশেন্টের পুরো কথাটাকে ভাবতে হবে, সম্পূর্ণটা, তার ফিলিংসটা বুঝতে হবে, তবে আপনি ফিলিংস বুঝবেন। আপনি যদি খালি ওইটুকু বোঝেন যে ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট বা কন্টেন্ট বা ফিয়ার এক্সট্রাভেন্স অফ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কন্ট্রোল, আর একজন বললেন যে ফিয়ার সেলফ কন্ট্রোল লসিং, কনফিউশন অফ মাইন্ড, রিফিউজেস টু ওবে দ্য উইল when attention is turned away, অর্থাৎ জেলসিমিয়াম। সে এতক্ষণ ধরে কন্ট্রোল করেছিল, তারপরে যখন সে কন্ট্রোল করতে পারলো না তখন সে ফোন করলো। এখানেও কিন্তু ফিলিংস নেই, এখানেও তার ফিজিক্যাল, সে এতক্ষণ ধরে নিজেকে কন্ট্রোল করেছিল, পারলো না, কন্ট্রোল না করতে পেরে সে স্বামীকে ফোন করলো, জেলসিমিয়াম। এটার মধ্যে কিন্তু তার মনের ভেতরে ইমোশন কোথায়, এখানে তার ইমোশনটা আছে, ইমোশনটা কোথায় পাচ্ছে, ইমোশনটা সেই জায়গায় আছে রুগীটা কেন ফোন করেনি এতক্ষণ ধরে, এই কথাটা ভাবতে হবে। কেন ফোন করেনি, রুগী তো এই কথাটা বলেই দিল যে আমি আর সহ্য করতে পারছি না বলে তোমাকে ফোনটা করলাম। এখানে তো রুগী বলে দিয়েছে ফিয়ার এক্সট্রাভ্যাগেন্স বা আপনারা যারা সেলফ কন্ট্রোল লসিং হেন তেন ধরে আপনি ওষুধ দিয়ে গেলেন। ভাবলেন কোথায়, আপনার ভাবার গভীরতাটা কোথায় গেল, ভাবতে হবে। এইখানে রুগী কি করছে না, রুগী এখানে চিন্তা ভাবনা করছে যে ওই যে রুগীগুলো বসে আছে, এতগুলো লোক বসে আছে বা বসে নেই বা যাই হোক, আমার ডাক্তার তো ওখানে ব্যস্ত আছে,
হোক না আমার কষ্ট, কিন্তু তাকে যদি আমি ডিস্টার্ব করি সেটা কি আমার ঠিক হবে? এই যে ব্যাপার, হারমোনি চাইছে সে, হারমোনি ডিজায়ার ফর, অর্থাৎ একটা ছন্দ, সব কি যেন ঠিকঠাক থাকে, অ্যাডাপ্টেবিলিটি টু মাচ, মানিয়ে নিতে হবে, সব জায়গাটাতে কষ্ট হোক না কিন্তু তাকে তো আমাকে মানিয়ে নিতে হবে, দ্যাট ইজ দ্য অ্যাডাপ্টেবিলিটি টু মাচ। এবং তার শাশুড়ি যখন বললো তুমি ফোন করো, তার ইচ্ছার বিরুদ্ধে সে ফোন করলো, দ্যাট ইজ দ্য ইয়েল্ডিং ডিসপোজিশন, অনিচ্ছা সত্ত্বেও সে মেনে নিল। এবার এক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা হয়, সে তার নিজের কষ্টটা বললো না, নিজের কষ্টটা সে পেয়ে অন্যের কষ্টটা ভাবলো, অর্থাৎ ওইখানে যে সমস্ত রুগীগুলো বসে আছে সেই সমস্ত রুগীগুলোর কথাটা ভাবলো, এবং আমরা নিয়ে নিলাম সেলফ ডেনিয়াল, অর্থাৎ আমার কষ্টটা আমি অস্বীকার করলাম। রুগী কিন্তু এখানে কখনোই রুগীর নিজের কষ্টটা অস্বীকার করেনি। তার রোগের কষ্টটার জন্য সে ওষুধ চায়, সে বলেছে, মনে বলেছে আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম, এতক্ষণ ধরে, যদি বলতো আমার কোনো ওষুধই লাগবে না, আমার জন্য তোমাকে ভাবতে হবে না, তুমি ওদের ওষুধ দিয়ে যাও, আমার জন্য তোমার কোনো চিন্তা নেই, হোক না কষ্ট আমি সহ্য করে যাব, তুমি ওদের জন্য কষ্ট, দ্যাট ইজ দ্য সেলফ ডেনিয়াল। ফিলিংসটা হচ্ছে নিজের জন্য কষ্ট যেটা, সেটা সে ভাবছেই না, এখানে সেলফলেসনেস, সে নিজের প্রতি তার যে কষ্টটা সেটার প্রতি কম, সেলফলেসনেস বলতে পারেন, কিন্তু সেলফ ডেনিয়াল না। এখানে মেইন যে রুব্রিক্সটা, দ্যাট ইজ দ্য হারমোনি ডিজায়ার ফর, অ্যাডাপ্টেবিলিটি টু মাচ, ইয়েল্ডিং ডিসপোজিশন, সে চাইছে না তাকে কোন রকম কষ্ট দিতে, এবং কিসের জন্য কষ্ট দিতে চাইছে না, ডিউ টু দি অ্যাডাপ্টেশন, ডিউ টু দি মেনটেনিং অফ হারমোনি, হারমোনিটা মেনটেন করতে চাইছে। এইখানে কার্সিনোসিন। জানি না আমি দুলালের কাছে ক্লাসে একটু বেশি বলে ফেললাম কিনা, ধন্যবাদ, আমি দুলালের কাছে ফিরে যাচ্ছি। ওকে হ্যাঁ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না স্যার, বেশি বলার নেই, যতটুকুই বলার প্রয়োজন আমার নেই অতটুকুই বলেছেন। তাহলে আমাদের মনে হয় এই কেসটাই একদম আমরা পরিষ্কার যে তার অ্যাডাপ্টেশন ছিল না সেলফ ডেনিয়াল, নিজেকে ডেনিয়াল করলো, এই ব্যাপারটা নিয়ে মনে হয় আর কারো কোনো প্রশ্ন থাকার কথা নেই, মনে হয় নেই। তাহলে এই কেসটাতে আমরা কার্সিনোসিন চোখ বন্ধ করে দিতে পারি। এখানে যদি আপনার ফিজিক্যাল স্টেট নেন, তো সেক্ষেত্রে আরেকটা রোগ আছে এখানে। শেষের দিক দেখেন বলেছে যে এখন ফোন দিতে বাধ্য হলাম, এই সময় আমি ফোন দিলাম, আমার মনে হচ্ছিল সেদিন যে ব্যথাটা হয়েছিল ওই রকম ব্যথা, আমার মাথা বুঝি এই ফেটে যাবে, এই বুঝি মাথাটা ফেটে যাবে। এটা কিন্তু একটা ফিজিক্যাল মেন্টাল বা ফিজিক্যাল স্টেট। আবার এটা যে মেন্টাল না, রোগ বিছনা, তা কিন্তু না, আমরা দু ক্ষেত্রেই আমাদের ভাবতে পারি। সেক্ষেত্রে এটা আপনারা ভাবলেন না কেন? যদি ওরকমটা ভাবেন এক্সট্রা ভ্যাকেন্স হবে, তাহলে এইটা আগে ভাবতে হবে, কেন ফোন দিল আমাকে, কেন? স্যার কিন্তু বারবার বলছে কেন, কেন ভিতরে ঢুকতে হবে, কেন কেন ফোন দেয়নি, এখন কেন দিল, এই তো কারণ। তাহলে কারণের মধ্যে এটা কিন্তু আসে, ফোন দেওয়ার কারণ ওই যে এই বুঝি মাথা ফেটে যাবে সেদিনের মতন। আর একটা সুন্দর রূপ আছে, আমরা প্রত্যেকেই জানি, সেটা কি unbearable, that pain will become। আমার মনে হচ্ছে সেদিনের মতন ওই মাথায় ব্যথাটা, মনে হচ্ছে এই বুঝি মাথাটা ফেটে যাবে, এবার বাধ্য হয়ে কল দিয়েছে। তাহলে এতক্ষণ কি করেছিলেন? আর তো 2 ঘন্টা, এই তো আর তো 2 ঘন্টা বা 3 ঘন্টা অ্যাডাপ্টেশন চলছে, এই পর্যন্ত দেখি না কি হয়, ডিস্টার্ব না করি, এই 2 ঘন্টা পর তো হবে অ্যাডাপ্টেশন। এবার কিন্তু আর পারলেন না, কেন? ওই যে তার ভিতর চলে আসছে সেইবারের সেই ব্যথা, সেই কষ্টটা, এই বুঝি মাথা কেটে যাবে। তো যেদিক দিয়ে যান যে সে এতক্ষণ হারমোনি মেনটেন করে চললো, হারমোনি মেনটেন করলো, এবং সে কারণে সে কি করলো, অ্যাডাপ্টেশন করলো, না ডিস্টার্ব করবো না। এখানে কেয়ার আছে, অবশ্যই কেয়ার আছে, কিন্তু অ্যাডাপ্টেশন যখন ধরছেন তখন ওইটা আর প্রয়োজন নাই, ওর মধ্যেই কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট চলে আসে, একদম চলে আসে। কনসিয়াসনেস অ্যাবাউট ট্রেফল একটা রুবিস আছে, সেটাও কিন্তু ওই অ্যাডাপ্টেশনের মধ্যেই আসে, আলাদাভাবে নেওয়ার এখানে প্রয়োজন নাই। সবকিছু মিলেই যদি আপনি
অ্যাডাপ্টিবিলিটি 2 মার্কস রূপ 20টা নিয়ে নেন, তাহলে আমার মনে হয় না আর অন্য কিছু প্রয়োজন আছে। ওর মধ্যে হারমোনি ডিজায়ার ফরও আছে, কিন্তু চাওয়াটাই হলো তো হারমোনি মেনটেন করা, এবং হারমোনি মেনটেন করে যাচ্ছে, তার অ্যাকশনটা কিন্তু তাই। ইচ্ছা করলেই নিতে পারেন, আর যদি মনে করেন না নেব না, দরকার নেই। তাহলে মূল রূপ 20 হলো অ্যাডাপ্টিবিলিটি 2 মার্কস। এবার অনেকেরই প্রশ্ন হতে পারে যারা নতুন, তারা দেখা যাচ্ছে রেপার্টরি খোঁজ করছেন, কিন্তু রূপ 20 পাওয়া যাচ্ছে না। অ্যাডাপ্টিবিলিটি 2 মার্কস রূপ 20টা পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো প্রশ্ন করে ফেলতেন, কিন্তু আমি মুখটা বন্ধ করে রেখেছি, বলতে পারছেন না। এই রূপ 20টা আপনারা রেপার্টরিতে পাবেন না। আমাদের স্কুল বা আমাদের এই এসএসএমটি পরিবারের কাছ থেকে আপনারা এই রূপ 20টা সম্বন্ধে জেনেছেন বা আজকে জানতে পারলেন। অনেকে আগে জেনেছেন বা আজকে জানবেন। এই রূপ 20টি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক ডাক্তার কল্যাণ কুমার সুর স্যারের বানানো। আপনারা রেপার্টরি অ্যাড করে নেবেন। আমি রূপ 20টা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রেপার্টরিতে নেই, আপনাকে অ্যাড করে নিতে হবে। এবং একটাই মেডিসিন কার্সিনোসিন, এটা গরুর বানানো রূপ 20। বলতে পারেন ককটেল, মারলেই কাজ হবে, অসুবিধা নেই, একদম পরীক্ষিত, ফেল হয়নি কখনো। তো আমরা মোটামুটি 3টা কেস সমাধান করার চেষ্টা করলাম একই আঙ্গিকে। এবার আর একটা কেস ওরকম, আমরা কিন্তু মূল যে টপিক ছিল যে আমরা বাসার কেসগুলো কিভাবে হ্যান্ডেল করবো, এই তো আমরা করতে পারি কিনা বা কিভাবে করব, সেই দিক থেকে আমরা কথাগুলো বলছি। ঠিক ওইভাবেই আমার গিন্নে ওইভাবেই মাথা ব্যথায় আক্রান্ত, ভীষণ মাথা ব্যথা। এইবার তো ফোন দিয়েছিল চেম্বার বন্ধ করার সময়, দেখলেন তো ফোন দিয়েছে। এখন যে কষ্ট হচ্ছে মাথা ব্যথা, আমি বাসা পর্যন্ত চলে এসেছি, তাও ফোন দেয়নি। এবার বাসায় যখন আমি ঢুকবো, তখন একটা ফোন, মায়ের ফোন থেকে। তো ঢুকবো যখন, তার ফোন রিসিভ করে রেখে ঢুকে গেলাম। আসতেই মা বললো শিগগিরই যা, দেখ ভীষণ কষ্ট হচ্ছে বোমার, দেখ কি অবস্থা। দেখি তো একদম বিছনায় পড়ে কাতরাচ্ছে, ওই শ্বাস চলছে, গামছা দিয়ে শক্ত করে মাথা বেঁধে রাখছে, ভীষণ শক্ত করে বেঁধে রাখছে, কিন্তু বোঝা গেল মাথা ব্যথা, জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। এরপর ভোকাল টনিক যা আছে, যেটা আপনারা দেন আমরা দিই, সেগুলো তো দিলাম, ওই সোনা ময়না টিয়া এই সে যা আছে আর যা বলার, এটা তো সবাই দেয়, আমরাও দিলাম, মানে আমিও দিলাম সেক্ষেত্রে। তো এই ধরনের ব্যাপারগুলোতে কি কষ্ট হচ্ছে প্রশ্ন করেছেন মানে হয়ে গেছেন। প্রথমে যা যদি বলা হয় কখন থেকে হচ্ছে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এমন উত্তর দেবে কেস টেকিং দূরের থাক, আর হবে না। ওই যা চাই ওই অ্যাফেকশনের মধ্যে দিয়েই কিন্তু কেস টেকিং হয়ে যাবে, সব চলে আসবে। একটু বসতে হবে, ভুল করেও প্রশ্ন করতে যাবেন না, কেস টেকিং করতে যাবেন না। কেস টেকিং করতে গেলেই কিন্তু এখানে একদম ভুল পথে চলে যাবেন। কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকেন, দেখেন শুনেন, এই অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। সবসময় বসে থাকতে হবে এমন না, অনেক সময় ওই সামনে থেকে একটু সরে এসেও দাঁড়ায় দেখতে হয় যে কি অবস্থা, এখন কি হচ্ছে। সামনে যখন ছিলাম তখন যা কষ্ট, বাইরে যখন আমি আমার সামনে নাই, তার চোখের সামনে নাই, একই রকম কষ্ট হচ্ছে কিনা তাও কিন্তু দেখতে হয়। অনেক রকম অভিনয় যেমন ওনারাও করেন, আমাদেরও কিন্তু ওরকম অভিনয় করতে হয়, অভিনয়টা হতেই হয়, দেখতে হয়। তো সত্যি কষ্ট হচ্ছে, এদিক সেদিক করে ওই বাথরুমে যে বসে থাকলাম, বাথরুমের ভান করে যে এখন আমার বাথরুম ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি, না কষ্ট আসলে ঠিকই হচ্ছে, বুঝলাম। মানে সব দিক থেকে যাচাই বাছাই করে দেখলাম যে কষ্টই আসলে কষ্ট। এটা হলো আমার যে ব্রেন অনেক রোগ বিষ আছে, এক্সাজাইটিং সিমটম হার্ট, না সেটা না, আসলেই কষ্ট। তো
তো শোনা এতক্ষণ কেন বলনি শোনা? উত্তর আসলো একদম খুব মাইল্ড টোনে। না চেম্বারে ছিল তো, এই সময় ব্যস্ত থাকো তাই আসলে ওই আর সেরকম কষ্ট হচ্ছিল না, তো ভাবলাম আজকে দেখি, কাল সকালে না হয় যা যদি হয় তার না হয় বলবো। কি ওই সময় ব্যস্ত থাকো, তাই একটা কথা হলো যে ওই সময় ব্যস্ত থাকতো তাই ডিস্টার্ব করলাম না, আরো একটু কম কম ছিল, ব্যথা ওরকম ছিল না, তাই ভাবলাম আজকের দিনটা যাক, দেখি কাল সকালে না হয় বলবো। এবার মা পাশ থেকে বলছে, কতবার বললাম ফোন দে দিল না, এবার তো এই যে তখন ফোন দিচ্ছিলাম তো কেড়ে দিলে। মা থামেন, গিন্নি বলছে থামেন, আমি তো আপনি নিষেধই করলাম ফোন দিয়েন না, দেখি না আজকের দিনটা না হয় কি হচ্ছে, কালকে তো আপনার তো বললামই আজকের দিনটা দেখি, কি মনে মাথে ব্যথায় তো, কাল সকালে না হয় যা হয় হবে, যদি হয়তো ওষুধ নেব। ব্যথা হলেই এরকম বলা লাগবে এরকম কি, আর অযথা ডিস্টার্ব করে কি হবে হবে। মা বলার পর মানে মা এবার ফোন দিচ্ছিলেন এবং মা পিড়াপিড়ি করার জন্য সে কথা বলতে রাজি হয়েছিল ওই সময়, যদিও আমি ফোনটা রিসিভ করিনি, অনেকবার বলেছে সে তো ফোন দেয়নি। এবার মা যখন পিড়াপিড়ি করেছে, খুব মানে বকা টকা দিছে, যখন ইমোশনাল ব্ল্যাকমেল করেছে মা, তখন কিন্তু সে কথা বলতে রাজি হয়েছে, ঠিক আছে চলে ঠিক আছে ফোনটা দাও। কিন্তু মানে দুঃখজনক ব্যাপার যে এমন সময় ফোন দিয়েছে যে আমার রিসিভ করার প্রয়োজন হলো না, আমি চলে আসছি। মায়ের পিড়াপিড়িতে সে ফোন দিতে রাজি হয়েছে, সে মায়ের কথা আমাকে জানাতে রাজি হয়েছে, তাও ফোনটা মাই দিয়েছে, ও কিন্তু দিত না। আর কথায় কথায় কিন্তু বের হয়ে গেছে অলরেডি, সেরকম তো ছিল না, ওই জন্য আর ওভাবে বলিনি। আর যাক রাতটা, তারপর দেখি যদি থাকে তাহলে কালকে দেখা যাবে, এই হলো কেস। কিভাবে ভাববো? এরকম ঘটনা কিন্তু আমাদের বাড়িতে প্রতিনিয়তই ঘটে, প্রায়ই হয় কিন্তু এরকম ঘটনা, আমরা কিন্তু এরকম দেখতে পাই, এরকম চিত্র আমাদের সামনে আসে, আমরা কখনো সফল হই, কখনো ব্যর্থ হই। কি ভাববো? ডাক্তার ফরিদুল ইসলাম, Careful of others about আর carried desire to be carried slowly. Falsity. গুড, খুব সুন্দর ভেবেছেন। কেন? উনি যেহেতু বলছেন যে কষ্ট তেমন হচ্ছে না, দেখি আজকে না হয় কালকে বলবো, হ্যাঁ, এই জন্য ক্যারিড ডিজায়ার টু বি ক্যারি স্লোলি। আর ফোন দিতে যেহেতু চাচ্ছিলেন না, ওই সময় ব্যস্ত থাকেন, রোগী দেখেন, সেই জন্য কেয়ারফুল অফ আদার্স। আচ্ছা, এই জি, আর কে যেন হ্যান্ড রেজ করেছিলেন কিন্তু হ্যান্ডটা আবার টেনে নিলেন, নামিয়ে নিয়েছেন। নতুন নতুন মুখ পাচ্ছেন, তাহলে হবে? সবাই পুরাতন, যারা উত্তর দেন তারা দিন না, তাদের কাছ থেকে আশা করছি। একদম নতুন যারা, নতুন বলতে গেলে উত্তর দেননি সেই নতুন। ডাক্তার ইমরান হাসান খান। আমিও তাই, যে ক্যারিড ডিজায়ার টু বি স্লোলি, যেহেতু আবার ফ্রিভোলাসও আছে এর সাথে, এখন তো সহ্য করা যাচ্ছে, দেখি কালকে পর্যন্ত দেখি। আচ্ছা, খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ভূপেশ রয়। স্যার আমার কাছে মনে হয়েছে সে গুরুত্বটা কম দিয়েছে আর কি, যে সেনসিটিভ অল্টারনেটিভ উইথ ইনডিফারেন্স। কেন বললেন সেনসিটিভ অল্টারনেটিভ উইথ ইনডিফারেন্স? এক পাশে ইনডিফারেন্ট আর এক পাশে কিন্তু সেনসিটিভ, দুইটা কিন্তু এখানে স্টেট, অল্টার স্টেট।
আমার কেসটা কি অল্টার স্টেট ছিল? অল্টার ছিল কি, মানে এখনই সেন্সিটিভ, আবার দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পর? হ্যাঁ, যন্ত্রণা তো তার আছে, কিন্তু তারপরেও সে সেটাকে মানে গুরুত্ব দিচ্ছে না বেশি। ঠিক যে আছে, কিন্তু আজকে থাক। এই যে অল্টার স্টেটটা দুইটা বিপরীত বিষয়, একটা ইনডিফারেন্স আর একটা সেন্সিটিভ। এরকম একই মানে দুই প্রান্তের দুই রকম বিষয় আছে কি কেসে? দুটো অংশ, ইনডিফারেন্স এবং সেন্সিটিভ, দুটো অংশ কিন্তু এই রূপবিশের মধ্যে। হ্যাঁ স্যার, আমার মনে হয় এটা নেই। একটা দিলীপ স্যার, এটাও একটা অবজেক্টিভ রিজনেবল ধরতে পারি সেই জায়গাটাতে। সে বুঝে গেছে যে ঠিক আছে আমি যা যা অবস্থাতে সেটা আমি ধরে নেই তার অসুবিধা আছে, সেই জন্য আমি একটু পরে টেলিফোন করব বা পরে জানাবো। আর একটা কেয়ারফুলনেস অফ আদার্সও আছে, কেয়ারফুলনেস দেখা যাচ্ছে। তো এই দুটো আমরা ধরতে পারি কিনা? অবজেক্টিভ রিজনেবলটা কেমন যেন আমি ধরতে পারছি না, ব্যাপারটা বুঝতে পারছি না এখানে। আর কেয়ারফুল অফ আদার্স এটা একটা বলা যেতে পারে। কেয়ারফুল তো সেই প্রথম থেকেই আসছে, সাথে সব কেসেই দেখতে পাচ্ছি, এখানেও আছে। কিন্তু দেখেন, খুব ছোট্ট করে ভাবি ব্যাপারটাকে, কেন ফোন করেনি আর শেষ সময় ফোন করা হয়েছে, কেন করা হলো? কেন ফোন করা হয়নি আর এখন কেন করা হলো? এই দুটো জায়গায় ভাবেন, দেখেন একদম এল্ডিং ডিসপোজিশন মানে ওয়ান্টস টু ডিস্টার্ব, মানে ডিস্টার্ব করতে চায়নি এক নম্বর। সেটাও ঠিক আছে, ডিস্টার্ব করতে চায়নি, অন্যদের কেয়ার করার চেষ্টা করেছে, একদম এগুলো হচ্ছে মানে সাধারণ পারসিস্টিং ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। মূল কারণ কি? স্যার এখানে পেশেন্ট তো টেলিফোন করতে চাইছিল না, মা খুব পিড়াপিড়ি করলেন, তখন বাধ্য হয়ে উনি টেলিফোন করলেন, তো ইল্ডিং ডিসপোজিশন হলেন। আর উনি এখানে যেটা বলতে চাইছেন যে আগে এখন কম কম আছে, দেখি না, ক্যারেট ডিজার্ট স্লোলি, এরকম দুটো ফিলিংস আমার মধ্যে এসছে। বেশ, খুব সুন্দর ভেবেছেন। বলবো ডাক্তার মলয় দেব, বলেন। হ্যাঁ, বলছি এখানে সে নিজেকে সেলফ কন্ট্রোল করে রেখেছে, যতটুকু তার কিভাবে সমস্যা কন্ট্রোল আছে করলো? সেলফ কন্ট্রোল করে রেখেছে। ভাবলাম দেখি না কি হয়, যতটুকু তার সমস্যাটা আছে সেলফ কন্ট্রোল করে রেখেছে, আমার মনে হয় জেলসিমিয়াম। কন্ট্রোল করে থাকলে মায়ের সাথে কথাও বলতো না, তো বলতে চাইতো না, আর অত কথা বলতো না ভাবে। আমাকে যতটা বোঝানো হলো যে সেরকম তো ছিল না, বিকাল থেকে হলো, তো ভাবলাম দেখি আজকের দিনটা কি হয়, কাল না হয় যদি থাকবে তো তখন দেখা যাবে। এটা তো কন্ট্রোল না। আবার আবার এখানে অবজেক্টিভ একটা রুব্রিক গামছা দিয়ে বেঁধে রেখেছে। সেটা আলাদা, ওটা তো ফিজিক্যাল একটা স্টেট। স্যার এখানে ফিবোনাস হবে, তারপর ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি, আর এল্ডিং ডিসপোজিশন পালসিটিলা। তার কথাবার্তার মধ্যে কিন্তু ওরকম ফিবুলাসিটি যেটা আছে, ফিবুলাস সেই ব্যাপারটা নাই। সে যথেষ্ট সচেতন, বলছে দেখি কি হয়, কাল পর্যন্ত দেখি, সকাল পর্যন্ত। ফিবুলাস কি? আচ্ছা ঠিক আছে, মানে মা বলছে কল দেওয়ার কথা, এই তো ফোন দে ফোন দে, দিচ্ছি, কই দিলি না তো, দিচ্ছি কিন্তু নাই, কেন দিন না, এমনি ব্যাপারটা কিন্তু এরকম না, ওই দিচ্ছি দিব এরকম কিন্তু ঘটনা না। তাকে কিন্তু জোর করা হয়েছে এবং বাধ্য হয়ে সে ফোন দিয়েছে বা মা ফোন দিয়েছে, কথা বলতে রাজি হয়েছে সে বাধ্য হয়ে।
তাহলে ফিবুলাস কিন্তু এই দিচ্ছে দিব, এবং কেন সময় নষ্ট করে সে নিজেও কিন্তু বলতে পারে, এখনো যথেষ্ট যুক্তিযুক্ত উত্তর তার কাছে নাই। কেন ডাক্তার দেখাতে আসেনি? তাই এমনি আসা হয়নি, এই কিন্তু কোনো কারণ নেই। তো এরকম ভাবে কিন্তু উত্তরটা পাইনি তার কাছ থেকে আমি, ফিবুলাসটাকে আমি নিচ্ছি না। তার মাথার মধ্যে একটা জিনিস সেভ হয়ে আছে যে সেরকম তো ছিল না, আর কাল সকাল পর্যন্ত দেখি কি হয় না হয়, কাল সকালে বলবো, থাক বলতে হবে না এখন। মানে অসুস্থ হলেই ফোন দিতে হবে এমন তো না, ব্যস্ত থাকে ওই সময়। এই ব্যস্ত থাকার ব্যাপারটা আমরা যে সবসময় ধরবো বলে ধরবো এমন না হয়েছে। এবং এটাই সকল ডিসপোজিশন সে বন্ধুকে চাচ্ছিল না, কেন? তার মনের মধ্যে তো বাধা আছে কি, সকাল পর্যন্ত দেখি, তারপর দেখা যাবে কাল যদি সকালে যদি থাকে তাহলে নাহলে বলবো না। আর যদি ধরতে চান এখানে ডিস্টার্ব করতে চাচ্ছি না এই ব্যাপারটাকে ধরবো, তাহলে তো কনসিয়াসনেস অ্যাবাউট রিফল নিতেই পারি, কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট নিতেই পারেন, কিন্তু এগুলোর কতটা গুরুত্ব আছে এখানে সাপোর্টিং হিসেবে নিতে পারেন। আর আরেকটা রোগী সকাল পর্যন্ত মানে এখন সে তাকে ক্যারি করার জন্য যথেষ্ট তার মানে আছে, সাপোর্ট ক্যারি করতে পারবে, সবাই আছে। দেখা যাচ্ছে মা করতে চাচ্ছে বা আমি চাচ্ছি, সেই চাচ্ছে না, কাল সকাল পর্যন্ত দেখি, এখন আমি ক্যারি করতে চাচ্ছি না, এখন না তো কাল সকালবেলা দেখা, যদি কাল সকালে থাকে তারপর দেখবো। ক্যারি স্লোলি আমরা রুপিসটা এখানে নিতে পারি, এলিয়েন ডিসপোজিশন ক্যারি ডিজায়ার টু বি ক্যারি স্লোলি, এই দুটো নিলে আমরা পার্সেন্টগুলা পেয়ে যাই। এবার আর এক ধরনের রোগী আমরা বাসার মধ্যে পেয়ে যাই, দেখি কিরকম, যে কোনো প্রবলেম, এই ধরনের মাথা ব্যথা হোক বা বিভিন্ন ধরনের সে বাবা মা হোক, ভাই বোন হোক, বা যে কোনো কেউ, বা টিউমার বিভিন্ন রকম। তো এরকম প্রবলেম প্রায় বলে, দেখা যাচ্ছে যখন ভাত খেতে বসেছি তখন হয়তো দেখাচ্ছে, দেখো আমার এখানে ব্যথা করছে, তুমি চেম্বারে আসো, নিয়ে যাও, আসছে না, দেখাচ্ছে কিন্তু বিভিন্ন সময় এখানে সেখানে মানে ওরকম হচ্ছে, বলা হচ্ছে তোমাকে বলেছে না চেম্বারে আসো, আসো। এইবার দেখা যাচ্ছে আমার ছোট ভাইটাকেই বলেছি এভাবে, তুমি চেম্বারে আসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, তোকে না বলেছে চেম্বার আই, তো চেম্বারে কিন্তু আসছে না। কেন আসছে না ভাবুন তো, কি কি কারণ হতে পারে? এই একদিন দুদিন তিন দিন এরকম বলার পরে এক সময় ওর বৌদি বলছে, ও এতবার বললো, কয়দিন তোমাকে বললো ওষুধ দিতে পারছো না? আর কত বলবে তোমাকে? আমি তোকে বলেছি চেম্বারে আয়, ওষুধ দিচ্ছি, আসছে না কেন? আসলে তো দেবো। এরকম ঘটনা তো ঘটে নাকি? আমি ওকে বলছি চেম্বারে আয়, ও কিন্তু আসছে না, কিন্তু মাঝে মধ্যে এরকম দেখায় আর বলে এই ব্যথা করছে, বড় হয়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। এবার বৌদি বিরক্ত হয়ে কিন্তু একসময় বলছে, এতবার তোমাকে বললো তুমি ওষুধ দিচ্ছ না কেন? আমার ওই একই উত্তর, ও কিন্তু বলেছে চেম্বারে আয়, তাহলে আমি ওষুধ দেবো, আসলো না কেন? ওর যদি এতই গরজ থাকে এটা ভালো করার, ও ঠিকই চেম্বারে আসবে। এবার আমার যখন এরকম বাঁকা উত্তর, বৌদি তো বুঝে গেল, বৌদি না এইভাবে ওষুধ হবে না। এবার তাহলে ওকেই বলি, যা তুই চেম্বারে যা, ওকে যা বলা হচ্ছে, এই তোকে না চেম্বারে যেতে বলেছে, তুই কেন যাসনি? তুই আজকে বিকেলে যাবি, চেম্বার থেকে ওষুধ নিয়ে আসবি, তোকে বলেন নেই কয়দিন তোকে বলা লাগে চেম্বার যাবি? তখন ও উত্তর দিচ্ছে, বৌদি শোনো, ডাক্তার কিন্তু আমার দাদা, আমার দাদা ডাক্তার, আমাকে যাওয়া লাগবে চেম্বার ওষুধ নিতে, আমি কি জন্য যাবো চেম্বারে? অন্য কেউ হলে যাইতাম, দাদা তো ডাক্তার, আমি কি জন্য চেম্বারে যাবো? আমি যেতে পারবো না।
এইটুকুই। Yes. আমার দাদা ডাক্তার, আমি কেন চেম্বারে যাবো ওষুধ নিতে? অন্য কেউ হলে যেতাম, তাহলে আমি বাইরে কারো কাছে যাই। ডাক্তার শুভশ্রী কর্মকার। হ্যালো হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি এখানে তার কোনো বাস্তব জ্ঞান নেই যে চিকিৎসা করাতে হবে। তারপর আরেকটা হচ্ছে ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার। আর কেন নো সেন্স ধরলেন এখানে? কারণ হচ্ছে তার যে একটা বিপদ হতে যাচ্ছে, মানে সে যে রোগটা দেখাতে চাইছে না, এখান থেকে একটা বড় বিপদ হতে পারে, কিন্তু তার সেই বিপদের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, মানে কোনো সেন্সই নেই। রোগী কিন্তু আমার ভাই, ঘটনা কিন্তু আমার বাসায় ঘটছে, সে কিন্তু এই কথা বলছে। আরেকটু ভাবুন। বাড়ি ঢুকে হলে কিন্তু আমরা কিন্তু পিড়াপিড়ি করি যে আমরা চাই যে সে আসুক, দেখি কি হয়, দেখি কি হয়, এক্সট্রাফিকেন্স হয়ে আসে কিনা। হ্যাঁ, তাহলে আরেকটা হতে পারে, সে ভাবছে যে ডাক্তার যখন আমার মানে ভাই যখন মানে ডাক্তার যখন আমার ভাই, তাহলে আমি কেন সেখানে যাব, মানে নিজেকে একটা ভীষণ প্রাউড, মানে নিজে একটা বড় জায়গায় বসাচ্ছে, এরকমও হতে পারে। কোনটা হবে সেটা বলেন, হতে পারে বললে তো আবার প্রশ্ন থেকে গেল, সমাধান তাহলে সেকেন্ডেরটাই হচ্ছে আমার মতে, তাহলে যে আমি নিজেকে বড় জায়গায় বসাচ্ছি, আমি কেন ডাক্তারের চেম্বারে যাব, এটাই আমার। হ্যাঁ ভাই, আমার ভাই ডাক্তার আর আমি যাবো চেম্বারে ওষুধ নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার তো আমার ভাই। না, এটা হতে পারে ওটা হতে পারে করবে না, তুমি কনফার্ম বলবে হ্যাঁ এটাই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, সেকেন্ডেরটাই। হ্যাঁ, এটাই আমরা চাই। হ্যাঁ, মাকসুদ ডাক্তার, আপনি কি তাই বলবেন না অন্য কিছু বলবেন, বলেন তো? ডিলিশন প্রিন্স হিজ, এখানে ভেরেট্রাম অ্যালবাম হবে। আমার দাদা ডাক্তার, আমি কেন ওষুধের জন্য যাব? এখানে আমি প্রিন্স, সে নিজেকে রাজপুত্র ভাবছে, আমি তো রাজা আমি স্বামী নাকি? তো এক হলো ডাক্তার সৌরভ দত্ত। আমারও মনে হয় যে এখানে নিজেকে সে একটা রাজার মতনই কল্পনা করছে, ওই জন্য সে যেতে চাইছে না কোথাও। সে বলছে আমার ভাই ডাক্তার, আমি কেন যাব এখানে, মানে আমি তো রাজা, আমি কেন ওইখানে যাব। এই ব্যাপারটা মানে যে ট্রিটমেন্টের প্রয়োজন, মানে আমার ভাই ডাক্তার, তার মানে আমি রাজা, আমি কেন যাব ওইখানে ট্রিটমেন্ট করাতে। তাহলে তো হলো না, সঠিক বলে আবার পেছিয়ে ফেললেন। খোকন মিয়া, ভেরেট্রাম অ্যালবামই আসছে এখানে, একটু বলতে একটু পেছিয়ে ফেলেছেন। উত্তরটা আমি আসছি আপনার উত্তরে, আপনি একটু অপেক্ষা করেন, উত্তর পেয়ে যাবেন। খোকন মিয়া স্যার, আমার কথা হলো যে স্যার, সে আমার দাদা, সে যদি ওষুধ না আনে, না আনুক, এটা সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন তো, যে ইগনেশিয়া হবে স্যার, তার তো আনা উচিত, সে তো আমার দাদা, আমাকে বলতে হয় কেন? বললো কিভাবে? সেনসিটিভ মোরাল ইমপ্রেশনে তো ইগনিশিয়া ছাড়া আরো অনেক ওষুধ আছে তো। তুমি রুব্রিক্সটা নিয়েছো, তার সাথে সাপোর্টিং রুব্রিক্স নেবে তো, তাহলে ওই একটা রুব্রিক্সে তো ধরো 23টা ড্রাগ আছে, 23টা ড্রাগকে তুমি কি করে দেবে? আর নতুন দুজনের কাছ থেকে উত্তরটা নেব। ডাক্তার আব্দুল আওয়াল। ডাক্তার আব্দুল আওয়াল নেই মনে হয়। তাহলে এবার শেষ উত্তর আমি নেব, এটা সমান দিতে বলবো, পারবেন আশা করছি, সুন্দর যুক্তি দিয়ে দেবেন। ডাক্তার সুশোভন রায়, আপনি অনেকক্ষণ থেকে বসে আছেন, আপনার হাত দেখছেন নিষ্পিস নিষ্পিস করছে। স্যার আমি স্যার এরকম ভাবে যদি ভাবি যে স্যার ও তো আমার দাদা,
দাদার কাছ থেকে আমি এটুকু ভাবতে পারি না যে দাদার আমার জন্য ওষুধটা বাড়িতে এনে দেবে। যদি এরকম ভাবে অ্যাফেকশনেট রিটার্নস অ্যাফেকশন অ্যান্ড লাইট ডিজায়ার ফর, যদি ফসফরাস ভাবি। কিন্তু বললো কিভাবে? দেখো বৌদি, ডাক্তার কিন্তু আমার দাদা না, আমার দাদা কিন্তু ডাক্তার, আর আমি ওষুধ নিতে। তাহলে কি অ্যাফেকশন রিটার্নের কোনো ব্যাপার আছে? দেখো বৌদি, না, ডাক্তার যদি কিন্তু আমার কথার দাদা। মধ্যে যদি হটিনেস থাকে, তাহলে প্রাউডের ব্যাপার থাকলে রেভারেন্স ল্যাক করেছে, ডিলিউশন প্রিন্স হয়েছে, বাড়িতে বসে আছে, সেই হিসাবে ভেরেট্রাম হতে পারে। কিন্তু স্যার এই যদি মানে আমারও হতে কথাটা পারে। ওরকম ভাবে যদি বলে, না স্যার আমি বলছি, কিন্তু এটাও তো ভাবা যায় যে ও তো আমার দাদা, মানে আমি তো ওর কাছ থেকে এটা পেতে পারি যে আমি না গিয়েও বাড়িতে আমি ওষুধটা পেতে পারি। হ্যাঁ, ভাবা অনেক কিছু যায়, তবে টনটা খেয়াল করেন, এখানে স্টাইলটা খেয়াল করতে হবে। আপনি যেটা ভেবেছেন সেটাও ঠিক আছে, যে দাদা ওই আগে একবার যখন বললো যে তার তো বোঝা উচিত, জানা উচিত, কাছে তো আসতে পারে, সেই ব্যাপারটাও ভাবতে পারেন, কিন্তু তার বলার ধরনটা কেমন এটা এখানে খেয়াল করতে হবে। হ্যাঁ, কি বলছে, কিভাবে বলছে, টোনটার উপর ডিপেন্ড করবে। টন এবং মানে কি বলছে, কিভাবে উপস্থাপনটা হলো এখানে দেখেন। কারো কাছে তো উত্তর নেব না আশা করছি এখন আর। তারপরও নতুন একজন হ্যান্ড রেজ করে রাখছেন, এমডি কবির হোসেন। বলতে চাইলে দ্রুত বলতে হবে, বলুন। না, আপনার উত্তর নিতে পারলাম না। অনেকে হ্যান্ড রেজ করছেন, নামে দিয়ে আপনারা অলরেডি একবার দুবার উত্তর দিয়েছেন, সময়ও চলে যাচ্ছে, যার জন্য আর হ্যালো, আপনাদের উত্তর আর নিলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছিলাম হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। বলুন। হ্যাঁ, আমি স্যার দুটো রুব্রিকের কথা ভাবছিলাম, একটা হচ্ছে কমিউনিকেটিভ আর ডিলিউশন ওয়েলথ অফ ফসফরাস। আপনি তো একদম মানে উল্টার দিক গেছেন, কেন গেলেন, মানে কেন ভাবলেন এটা? কমিউনিকেটিভ অর্থ বলছে উনি তো আমার দাদা, মানে এটা পুরোপুরি কমিউনিকেট করতে চাচ্ছে। এবং ডিলিউশন ওয়েলথ অফ মানে দাদাই আমার কাছে আছে যখন, উনি তো একটা সম্পদ। আমার মনে হয় রুব্রিক্সের এসেন্স গুলো ঠিক বুঝতে পারছে না, মানে ঠিক ফিলিংস এ কোন জায়গায় কি হবে, এই রুব্রিক্সের এসেন্স গুলো। ঠিক আছে, চলো। হ্যাঁ, সেরকম একটা ঘটনা এখানে স্যার আমি ঘটছে। একটু বলবো স্যার, একটু এখানে আপনি বলবেন? যে ভয়েসটা বললেন স্যার, আপনার কথার ধরনটা দেখেই ওখানেই বোঝা যাচ্ছে কে জানেন, রোগী আমার দাদা, মানে তার একটা ন্যায্য দাবি আছে, সে গর্বের সঙ্গে বলছে যে আমার দাদা, অতএব আমার ওখানে অধিকার বেশি। হি থিংস হিমসেলফ এজ এ প্রিন্স, সে এরকম গর্বের সঙ্গে বলছে, এইটা বলার ধরন একটা আছে। এখান থেকেই আমি ভেবেছি ভিভেট্রাম অ্যালবাম বলছি। ডিলিশন থিংস এজ এ প্রিন্স, এইটাই বলতে চাইছি স্যার। এক্সপ্লেইন করে দাও স্যার। ডিলিউশন হেল্প কলিং ফর আর ইনডাইরেক্টলি হবে না এটা? ডিলিউশন হেল্প কলিং কেন ফর হবে? ইনডাইরেক্টলি কেন হবে? মানে ওই যে আপনাকে বারবার বলছে যে দেখো আমার এইখানে মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওষুধের কথা সে বারবার বলছে না। কিন্তু বাড়ির ক্ষেত্রে তো এরকম হয়, ফিলিংস কোথায়? স্যার বলছি এখানে কি ইগোটিজম বলে কোনো কিছু একটা, ইগোটিজম, ইগো। তো এই কেসটাকে অনেকেই উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন, আমি বেশি কিছু ভাবিনি।
অনেকেই দিয়ে দিয়েছেন এবং সঠিক দিয়েছেন, খুব ভালো লাগছে। মানে এতটুকু এখান থেকে আনন্দ যে আমাদের স্কুল থেকে আমরা যা এতদিন শেয়ার করেছি, চেষ্টা করেছি আমরা শেয়ার করার, আপনারা সেগুলো নিতে পেরেছেন এবং সেগুলোর অ্যাপ্লিকেশন সুন্দরভাবে করতে পারছেন, এটা থেকে কিন্তু খুব ভালো লাগছে। যে এখান থেকে আমি শুধু একা না, আমি তো পেয়েছি, কি পরিমাণ পেয়েছি এটা প্রকাশ করা যাবে না, প্রকাশ করার মতন না। এতটাই পরিমাণ বেশি, এতটাই উপকৃত হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারাও নিতে পারছেন বা পেরেছেন, খুব ভালো লাগছে। এই কেসটা ওর যে গলার যে স্বর বা বলার ধরন, যে আমার ডাক্তার তো আমার দাদা, আমার দাদা ডাক্তার, বৌদি শোনো, ডাক্তার কিন্তু আমার দাদা। এইখানেই কিন্তু হয়ে গেল আমার দাদা। রাগ করে ইয়ে করে বলি না, একটু বাপের সম্পত্তি বলি না, হ্যাঁ আমার বাপের সম্পত্তি হলে তো এরকম হবেই। ডাক্তার তো ওর দাদার, ওর দাদা হলো ডাক্তার, তো সে নিজেকে অবশ্যই সেক্ষেত্রে প্রিন্সই ভাবছে, আমার দাদা যেহেতু ডাক্তার, আর আমি কেন যাবো ওষুধ নিতে, আমি যাবো ওষুধ নিতে যেখানে আমার দাদা ডাক্তার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার যদি এভাবে গর্ব করে বলে, আমার দাদা তো, আমার ছেলে ডাক্তার, অন্য কেউ হলে হতো, এটাও কিন্তু বলে দিয়েছে, অন্য কথা হলে নাই হতো, আমি যেতাম, আর দাদা যেখানে ডাক্তার আমাকে যেতে হবে। এখানে ডিলিউশন প্রিন্স হি ইজ ভিরেট্রাম। আর নিয়ে আমরা এগিয়ে যাব। কি বললেন স্যার? ডিলিউশন অনেক কিছু আছে, অনেক কিছু আছে এর মধ্যে, তো আমরা ওইদিকে না যাবো। মানে আমরা যতটুকু ভেবেছি, যদি সঠিক মনে না হয় তাহলে আপনি উত্তর দেবেন, যুক্তি দিবেন, আর তা না হয় সেক্ষেত্রে বলবো এটা ভাবুন আগে, এটাকে বিশ্বাস করুন, ভাবুন, তারপর আপনারা এটা নিয়ে আবার ব্যাখ্যা দিন। আগে ভাবুন ব্যাপারটাকে যেভাবে নেওয়া যাচ্ছে কিনা, বিশ্বাস করতে হবে, আগে ভাবতে হবে, তারপরে ঠিক করুন যে আমারটা ভুল কি না, একটু সময় নিতে হবে। তো বললাম যে শেষের দিকে, মোটামুটি সময় শেষের দিকে আর একটা কেস আমি আলোচনা করব। তো তার পূর্বে আর একবার একটা কথা বলে নিই, আমি গত ক্লাসেও বলেছিলাম ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পর আপনাদের জয়েন করার যে সুযোগটা সেটা বন্ধ করে দেব, আজকেও বলেছিলাম, এবং অনেকে জয়েন করতে পারেননি ওই সময়। পরবর্তী একবার এই পরের দিন থেকে যদি 15 মিনিটের, আমরা বারবার বলি ক্লাস শুরুর 5 মিনিট আগে জয়েন করার চেষ্টা করবেন, অন্তত একবার জয়েন করে চলে যান। তারপরেও কিন্তু আমরা বলেছি 15 মিনিট, এই 15 মিনিট পর যদি কেউ জয়েন করতে না পারেন তাহলে আমাদের পেজে বা কারো কাছে কমপ্লেন দিবেন না, ফোন দেওয়ার দরকার নেই যে আমি জয়েন করতে পারছি না বা নেওয়া হচ্ছে না, সে যেই হন না কেন। আপনারা আমাদেরকে আর মানে ফোন দিয়ে দরকার নেই জানানোর, লেট করেছেন আপনার ক্লাস আজকে হবে না, কষ্ট পাওয়ার কিছু নেই, চেষ্টা করবেন ক্লাস শুরু 15 মিনিটের মধ্যে জয়েন করার, অন্তত আমার এই ক্লাসটাতে। আর একটা ব্যাপার, রেজিস্ট্রেশন দেখলাম যে আমার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তখন পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন আসছে এবং ওই মুহূর্তে লিঙ্ক চাওয়া হচ্ছে। এত দ্রুত কিন্তু আমরা লিঙ্ক দিতে পারবো না, এটাও বলেছিলাম যে অন্তত একদিন আগে আপনারা রেজিস্ট্রেশন করলে, আজকে রেজিস্ট্রেশন করবেন, আগামীকাল লিঙ্ক পাবেন, না পেলে এটাও কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ অত দ্রুত দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন যার কাছে করা হচ্ছে তার কাছে তো লিঙ্ক নাও থাকতে পারে, লিঙ্ক একজনে দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন আরেকজন দায়িত্বে, এক জায়গায় হলে তো আমরা দিতে পারবো, আমরা অ্যারেঞ্জ করতে পারবো, হোস্টিং করছে আরেকজন, তার কাছে তথ্য দিতে হবে। দেখা যাচ্ছে লিঙ্ক পেলেন কিন্তু হোস্টিং এর কাছে তথ্য যায়নি, যে হোস্ট তার কাছে যায়নি, তারা কিন্তু আপনি ঢুকতে পারছেন না, সেক্ষেত্রেও কষ্ট পাওয়ার কিছু নেই। চেষ্টা করবেন মাসের শুরুতেই বা শুরুর আগে করলে সবচেয়ে ভালো রেজিস্ট্রেশন করার, তাহলে এই ক্লাসগুলো মিস যাবে না, এবং ক্লাস শুরুর অন্তত 5 মিনিট আগে হলে একবার জয়েন করবেন।
তাহলে আপনাদেরও উপকার হয় এবং আমাদের অনেক বড় উপকার হয় সেখানে। তো শেষ যেই ফিলিংস যেটা আমি বলবো, এটাও সবারই জানা, বিশেষ করে বাড়ির যদি কেউ রুগী হয় সেক্ষেত্রে এই ধরনের স্টেট আমরা পাই। ধরেন সমস্যাটা আমার মায়ের, কি সমস্যা? খাবারের রুচি নেই। ওইভাবে তো কেস টেকিং করা যায় না, বা আমরা করিও না। দেখা যাচ্ছে মা বলেছে বা অন্য কেউ বলছে খেতে পারছে না, একটু ওষুধ দিলে হয়। একদিন দুদিন শুনে শুনে শেষ পর্যন্ত হয়তো গিয়ে বলছি, মা কি কষ্ট হচ্ছে তোমার? না কোনো কষ্ট নেই, ওই খেতে পারছি না। আচ্ছা এই, হ্যাঁ হ্যাঁ এই তো খেতে পারছি না, এই আর কিছু না, এই কষ্ট, খেতে পারছি না ওইটাই। আমি এই জায়গা থেকে সরানোর জন্য ওই আরো কিছু গল্প করছে, এটা ওটা গল্প, যে বনে বাড়ি কবে যাবেন, এই সেই মেলা কিছু বলা হচ্ছে। আবারও ঘুরে ফিরে ওই একই কথা, কি কষ্ট বা আর কিছু আছে কিনা বের করার চেষ্টা করা হচ্ছে। ঘুরে ফিরে একই উত্তর, না ওই যে খেতে পাচ্ছি না এইটাই কষ্ট, আর কিছু না, এটাই কষ্ট আমার, আর কিছু না, খেতে পাচ্ছি না তো ওই, আর কিছু না। সেদিকে সেদিকে যাই, আমি যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ঘুরে ফিরে একই উত্তর, আর কিচ্ছু না, খেতে পাচ্ছি না এটাই কষ্ট আমার, আর কিচ্ছু না। ঘুরে ফিরে একই প্রশ্ন, উত্তরও একটাই, খেতে পাচ্ছি না এটাই কষ্ট। আর কি বলবো, এটাই তো কষ্ট, আর কি বলবো। এই আর কি বলবো কিন্তু বসে থাকে, আর কিন্তু কিছু পাওয়া যায় না, আর প্রশ্ন করাও যায় না। রোগী যদি বাড়ির হয় তাহলে এই প্রশ্নগুলো করাও মুশকিল, আর এর বেশি কিছু বলতেও চায় না। আর কি বলবো, খেতে পারছি না এই তো, আর কি বলবো, আর তো কিছু কোনো সমস্যা নাই, এটাই তো কষ্ট। এই হলো কেস। আমরা কিন্তু প্রায় এরকম কেসে কিন্তু মুখোমুখি হই। ওষুধ দিতে হবে, কি দেব? ডাক্তার আব্দুল আওয়াল। আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলুন। ডিলেশন ওয়েলদি বাট পোর, ব্যাখ্যা করুন স্যার। সে মনে করে যে মানে সে তার আর কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটাই যে আমার এই শুধু আমি খাইতে পারতেছি না, এটা আমার ছোট্ট একটা সমস্যা, আর কোনো অসুবিধা নেই আমার। মানে সে এমনি সব দিক দিয়ে ফিটফাট, শুধু ওই খাওয়াটাই যে খাইতে পারতেছে না, এটাই তার সমস্যা। ডিলেশন ওয়েলদি বাট পোর, একটু করি। খুব সুন্দর বলেছেন, কিন্তু দেখেন একটা ব্যাপার বলেছেন প্রথমে একবারই, সবই ঠিক আছে কিন্তু খেতে পারছি না এই প্রবলেম, কিন্তু এবার কিন্তু যতবারই বলা হয়েছে ওইটাতে আর নাই, ঘুরে ফিরে একটা কথায় বারবার জোর দিচ্ছে, খেতে পারছি না এই কষ্ট, আর কি বলবো, খেতে পারছি না এই তো কষ্ট। সব ঠিক আছে এইটা কিন্তু আর বলছে না, ওটা কিন্তু বাদ দিয়ে দিছে, রুগীও জোর দিচ্ছে না, আমি কেন জোর দেবো এই কথার উপরে? আর কি বলবো, খেতে পারছি না এই তো এই কষ্ট, আর কি বলবো? ওই জায়গায় তো আমি থাকতে পারলাম না, মানে আপনার যেখানে ওয়েলদি স্টেট সেই স্টেটে আমি থাকতে পারলাম না, আর রোগী তো ওটাকে আর গুরুত্ব দিচ্ছে না। একটা স্বরূপ দত্ত, তা একটা রুব্রিক আমি পড়েছিলাম, ওই টকিং ডিজিজ অনলি অ্যাবাউট ওয়ান্স, মেডোই নাম, ব্যাখ্যা দিলে ভালো হয়। না মানে সে একটা রোগের কথাই বলছে, মানে এটা একবার কোন একটা ক্লাসে বা কোন একটা আলোচনাতে শুনেছিলাম
টকিং ডিজিজ অনলি অ্যাবাউট ওয়ান, মানে বাড়ির ফ্যামিলির লোকদের ক্ষেত্রে তারা শুধু রোগের কথাটাই বলে, তাদের কাছ থেকে আর অন্য কিছু সিমটম পাওয়া যায় না, তারা শুধু ওই রোগের কথাটা বলেই চুপ করে যায়। তো সেক্ষেত্রে মেডোরিনাম প্রেসক্রিপশন করলে খুব মানে এই রুব্রিকটা পেয়েছিল। গুরুর পেশেন্ট ছিল আমাদের, প্রিয় গুরুর পেশেন্ট ছিল পেশেন্টটা, মনে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ক্লাসে শুনেছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, কিন্তু এই রুব্রিকটা আমার লেখা ছিল বা মনে ছিল, ওই জন্যই বললাম রুব্রিকটা। যাই হোক, ক্লাসটা আপনার হজম হয়েছে, বদ হজম হয়নি, এটা নিশ্চিত। তারপর আশিক দা ওই রুব্রিকটা একবার পড়িয়েছিলেন পরে, ওই জন্যই মনে আছে। মনে অনেক কিছু থাকে, কিন্তু জায়গা মতন ব্যবহার করাটাই কিন্তু অনেক বড় ব্যাপার। অনেক রুব্রিক মাথায় আছে, কিন্তু ব্যবহার করতে পারি না, জায়গা মতন পারি না, ব্যবহারও করি কিন্তু জায়গা মতন না। জায়গা মতন ব্যবহার করাটাই কিন্তু কাজ, এটা তো কেরামতি। খুব ভালো করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবার যাই ডাক্তার এস কে জালালউদ্দিন স্যার, আপনার কাছে। আমার মনে হচ্ছে delirium repeats the same sentence. স্যার ডেলিরিয়াম কেন বলুন আপনি? সে বারবার একটা কথাই বলছে, ঘুরে ফিরে তো একটাই বলছে। তো আমি যদি বারবার একই প্রশ্নই করি, ঘুরে ফিরে তো একই উত্তর দেব, তার মানে কি ডেলিরিয়াম হলো? আমি তো প্রশ্ন করছি, বিভিন্ন ভাবে জানতে চাচ্ছি, উত্তরে ওটা বলছেন, তাহলে কি ডেলিরিয়াম হলো? ঘুরে ফিরে সাথে একই জায়গা আছে, এই জন্য। সে ঠিক আছে, কিন্তু আমার তো প্রশ্ন তো দিচ্ছেন, উনি তো একই জায়গায় ঘুরে ফিরে, আমার কথার উত্তর না, উনি ওটাই বলছেন, এক কথা বারবার, এক কথা বারবার, এক কথা বারবার। আর কোনো সমস্যা না, আমি কিন্তু বারবার প্রশ্ন করছি, ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করছি, কিন্তু উনি ওখানেই আছেন। সেটাই তো, যে আপনি সরানোর চেষ্টা করছেন কিন্তু ঘুরে একই জায়গায় আসতেছে, তাহলে ওটা। আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর তো ওটাই দিচ্ছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু এটাকে ভাবুন ডেলিরিয়াম কি না। এটা কি বিশৃঙ্খল অবস্থা, ডিরেলমেন্ট অফ মাইন্ড? এটা কি ডিরেলমেন্ট হয়েছে? একটু ভাবুন। আর কেউ নতুন কেউ? এটা কিষান চন্দ্র ঘোষ। স্যার আমার পেশেন্ট ভার্সন থেকে যেটা মনে হয়েছে, মানে আমি নিজের থেকে বলছি আর কি, সিনথেসিস আছে কিনা জানি না, যে অ্যান্সার রিপিটেডলি সেম হোয়েন কোশ্চেন হোয়েন, অ্যান্সার রিপিটেডলি দ্য সেম কোশ্চেন হোয়েন। শুনতে পাওয়া গেল স্যার? হ্যাঁ শুনতে পেয়েছি। এরকম কি রুব্রিক্স আছে? আমি জানি না স্যার, তাহলে কি কিন্তু কিন্তু অ্যান্সারিং কোশ্চেন হয় না এরকম ধরে আছে স্যার, মানে মানে বইটা সিনথেসিসটা আমাকে যে নেই এখন। রুব্রিক্সটা সঠিক না হলে তো হলো না। স্যার হাইডিং হিমসেলফ আর ইটিং অ্যাভারশন টু ইট নেওয়া যায় না? এটা আবার কেমন ভাবে হলো? ওই যে ওর কোনো রোগ থাকলে সেটা লুকানোর চেষ্টা করছে, আর খেতে পাচ্ছে না, ওইটাই বলছে। লুকালো কোথায়? একটা জিনিসই তো বলছে খেতে পাচ্ছি না, তাছাড়া অন্য রোগের কথা তো বলছে না। এটাই তো কষ্ট। তার কষ্ট কিন্তু এইটাই, এই যে আমরা একাধিক জায়গায় চলে যাচ্ছি, মূল জায়গাতে সরে যাচ্ছি, এটা তো আমরা করি। রোগীর একদম সাধারণ যে কথাবার্তা, সেখান থেকেই কিন্তু রুব্রিক্স পাওয়া যায়।
স্বতঃস্ফূর্ত ভাবে বলে, একদম সাধারণ কথাবার্তা। এটাই তো আমরা ব্যবহার করি মাইন্ড টেকনিকে, যেটা ক্লাসিক্যাল করতে পারতাম না। সাধারণ কথাবার্তা, সাধারণ কথা, মানে একজন রোগী নিজে বলবে, স্বতঃস্ফূর্ত ভাবে বলবে, সেটাই ধরতে পারবো আমরা। সেগুলো থেকে যদি আমরা নিজের মতন করে কোনো দিক নিয়ে যাই, তাহলে কেসটা গুলিয়ে যাবে। রোগী যা বোঝাতে চাচ্ছে সেই জায়গাতে থাকাটাই সবচাইতে ভালো। আমরা অনেকগুলো সাইডেই যেতে পারি, অনেকে অনেকভাবে আলোচনা করেছেন। আমি একভাবে ভেবেছি, আপনারা আরেকভাবে ভেবেছেন। সবগুলোই হয়তো সঠিক, এখানে হয়তো মানে সবগুলোই সঠিক, কিন্তু এক একটা রোগী এক এক ভাবে ব্যাখ্যা করবে বা আমাদের কাছে উপস্থাপন করবে, শুধু সিচুয়েশনটা আলাদা হবে। তো এই যে আমি যে রোগীটার কথা বললাম, যদি উত্তর বলি, তাহলে দেখেন আমি ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করছি, বিভিন্ন ভাবে এই সেই গল্প করছি, কিন্তু ঘুরে ফিরে যখন প্রশ্নটা হচ্ছে আর কি কষ্ট, না এই একটাই তো কষ্ট, আর কি বলবো, শুধু খেতে পারি না, এটাই তো, আর কি বলবো, আর তো কিছু বলার নাই, কষ্ট তো এইটাই। বিশেষ করে বাসার যদি হয়, বাড়ির নিজের পরিবারের কেউ হয়, একদম আপনজন, তারা এরকম ভাবেই বেশিরভাগই আসে। বাইরে কেউ আসে না তা কিন্তু না, রোগীরাও কিন্তু এরকম সময় বলে। এবং অলরেডি দুইজন বলে দিয়েছেন যে স্যারের এরকম একটা কেস ছিল, আশিকদাও পড়িয়েছে, এরকম কেস আমরা পাই। স্যারের ভিডিও কেস ছিল, আমরা দেখেছি, এবং আমি আমার চেম্বারেও পেয়েছি। আমরা প্রায় এগুলো কেস পাই। আশা করি এরপর থেকে আমরা দিতে পারবো। উত্তরটা আপনারা দিয়ে দিয়েছেন, আপনাদের উত্তরটাই আমি নেই। টকিং ডিজিজ অনলি অ্যাবাউট wounds, মেডোরিনা, সিঙ্গেল মেডিসিন। দাদা সিনথেসিস